স্যার 7টা বাজে। নমস্কার, শুভ সন্ধ্যা। আবারও ফিরে এসেছি আমাদের অতি পরিচিত বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের 186তম পর্বে। 2021 সালের 28শে ফেব্রুয়ারি থেকে আমাদের এই পথ চলা শুরু হওয়া সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের উদ্যোগে পরবর্তীতে 125তম পর্ব থেকে কোচবিহার জেলার বানেশ্বর সারথিমালা মহাবিদ্যালয়ে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তারপর থেকে এই যৌথ উদ্যোগেই আমরা আজ 186তম পর্বে পদার্পণ করেছি। যৌথ উদ্যোগে যারা প্রতিনিয়ত আমাদের সাহস জুগিয়েছেন, আমাদের পাশে থেকেছেন, সঙ্গে থেকেছেন এই যাত্রাপথে, তাদের প্রত্যেককে এই উদ্যোগের পক্ষ থেকে কুর্নিশ জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমরা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের জ্ঞান ভাণ্ডারকে বিকশিত করে তোলার জন্য বদ্ধপরিকর। তার জন্য এটা পূর্বে সাপ্তাহিকভাবে অনুষ্ঠিত হলেও বর্তমানে পাক্ষিকভাবে অনুষ্ঠিত হয়ে চলেছে। আমরা চেষ্টা করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের, দেশ তথা দেশের বাইরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যাপক অধ্যাপিকাদের ক্লাসকে আমাদের এই প্রান্তিক যে জেলাগুলো, আমাদের এই প্রান্তবর্তী জেলার শিক্ষার্থীদের অভাববোধকে দূর করার জন্য আমাদের এই প্রয়াস। আমাদের সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের মুখ্য বক্তা ডক্টর শিখা ব্যানার্জি মহোদয়া। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই উদ্যোগে স্বাগত জানাচ্ছি। আমরা এই প্রথমবার মধ্যপ্রদেশ রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই বৈঠকির সঙ্গে যুক্ত করতে পারলাম। ইতিপূর্বে দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছাতে পেরেছি, যেমন আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমরা ছত্তিশগড়েও পৌঁছে গেছি ইতিপূর্বে, কেরালাতে, তামিলনাড়ুতে গেছি আমরা। তামিলনাড়ুর প্রতিষ্ঠান থেকে আমরা অধ্যাপকদের পেয়েছি। এরকম বিভিন্ন রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এই বৈঠকির পরিচিতি ঘটেছে, বৈঠকির সমৃদ্ধ হয়েছে স্বনামধন্য অধ্যাপক অধ্যাপিকাদের দ্বারা। আজকে আমরা আরও একটি নতুন রাজ্যের সঙ্গে যুক্ত হলাম, মধ্যপ্রদেশ। সেখানকার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির শিক্ষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শিখা ব্যানার্জি মহোদয়াকে আমরা পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ উনি আমাদের আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই সভায় যোগ দিয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এক কথায় বলতে গেলে সেনসিটিভও বলবো। কারণ আমরা যত বেশি আধুনিক হচ্ছি, যত বেশি সভ্য হচ্ছি, যত বেশি আমাদের মধ্যে থেকে অভাব অনটনগুলো দূর হচ্ছে, আমাদের মধ্যে যেন তত বেশি করে আরো না পাওয়া বা এই বেদনাগুলো আরো বেশি প্রকট হয়ে উঠছে। আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি যে আমি খুশি নেই, আমি সুখী নেই। আমরা এটাকে মূলত বিচার করে থাকি আমার থেকে যারা বেশি সুখী আছে, আমার থেকে যারা বেশি আনন্দে আছে, তাদের সাথে নিজের তুলনা করেই আমরা এই অভাব বোধটা করে থাকি, এই অখুশির স্তরে নিজেকে পর্যবসিত করে থাকি। কিন্তু পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা আমার থেকে অনেক বেশি অস্বাচ্ছন্দ্যে আছে, অনেক বেশি অখুশি আছে,
অনেক বেশি কষ্টের মধ্যে আছে। আমরা সেই সমস্ত মানুষগুলোর দিকে যখন ফিরে তাকাবো, তখন আর নিজের দুঃখ কষ্টগুলোকে আর কিছুই মনে হবে না, অত্যন্ত তুচ্ছ মনে হবে। আমরা বিভিন্ন শহরের পথে ঘাটে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের দেখতে পাই, যাদের কোনো নির্দিষ্ট নির্দিষ্ট আশ্রয় নেই, যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, যাদের খাবারের কোনো নিশ্চয়তা নেই। তারা দিন কাটায় পথে ঘাটে, বিভিন্ন মন্দিরের ছাউনিতে, বিভিন্ন দোকানের ছাউনিতে, এরকম আহ, অর্থাৎ একটা অসহায়তার মধ্যে দিয়ে তারা নিরন্তরভাবে জীবনযাপন করছে। সবথেকে বড় ব্যথী ঘটনা তখনই আমাদের মনকে নাড়িয়ে দেয়, যখন এই সমস্ত মানুষগুলোর ওপরে, বিশেষ করে এই সমস্ত শিশুগুলোর ওপরে, যখন যৌন হয়রানির মতো বা যৌন অপব্যবহারের মতো কোনো দুর্ঘটনা বা ঘটনা বা আহ, খবরগুলো আমাদের চোখে বা কানের মধ্যে আসে। এরকমই একটা বিষয় নিয়ে আজকের আলোচনা হতে চলেছে। আমি এই উদ্যোগের পক্ষ থেকে প্রথমেই নমস্কার জানাতে চাই। আমাদের মধ্যে অত্যন্ত বরিষ্ঠ একজন অধ্যাপক উপস্থিত আছেন, আহ, প্রফেসর দেবদুলাল দত্তরায় স্যার। ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। উপস্থিত রয়েছেন প্রফেসর দেবব্রত দেবনাথ স্যার, ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। উপস্থিত রয়েছেন দেবিকা ব্যানার্জি ম্যাডাম, ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। এনারা ইতিপূর্বে এই বৈঠকিকে সমৃদ্ধ করেছেন, বৈঠকির সঙ্গে প্রতিনিয়ত জুড়ে রয়েছেন। বৈঠকিকে কিভাবে এগিয়ে দেওয়া যায় তার প্রচেষ্টায় রত আছেন। রয়েছেন দেবিকা ব্যানার্জি ম্যাডামও রয়েছেন। আমি আহ, একটু স্বার্থপরের মতোই কাজ করছি। একটা সুসংবাদ আজকেই এসেছে। আমাদের বৈঠকির একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, বৈঠকির একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, দীপক কুমার মাহাতো, যে আমার আহ, কাকাতো ভাই, সে আজকেই খবর পেয়েছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত সিধু কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ে সে পিএইচডি গবেষণা করার সুযোগ পেয়েছে। তাকে এই উদ্যোগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে রাখলাম। তার আগামী গবেষণা জীবন অত্যন্ত সফল হয়ে উঠুক, এই প্রার্থনা রাখি এই উদ্যোগের পক্ষ থেকে। আরও এক ম্যাডাম যুক্ত হলেন আমাদের সঙ্গে, অন্তরা চৌধুরী ম্যাডাম, ওনাকেও আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের যে মুখ্য বক্তা, সেই বক্তা প্রসঙ্গে দু চার কথা বলেই আজকের যে মূল আলোচনা, সেই মূল আলোচনায় যাওয়ার জন্য আমি অনুরোধ করব ম্যাডামকে। ডক্টর শিখা ব্যানার্জি ম্যাডাম বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে অধ্যাপনার সঙ্গে উনি নিবিড়ভাবে যুক্ত রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও ওনার নিবিড় যোগ, নিরন্তরভাবে সমাজের তথা শিক্ষার বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরেছেন, যেটা সমাজকে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে সময়ের ধারাপাতে। আমি শুধুমাত্র তার এই অধ্যাপক জীবন বা গবেষণা জীবনকেই কুর্নিশ জানাতে চাই না, পাশাপাশি ওনার যে বিভিন্ন প্রশাসনিক দায়ভার সামলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে, আমি সেই সব দায়ভারের প্রতিও সমানভাবে কুর্নিশ জানিয়ে আজকের যে মূল আলোচনার বিষয়,
childhood sexual abuse in street children in India, এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি ডক্টর শিখা ব্যানার্জি ম্যাডামকে আন্তরিক আহ্বান জানাচ্ছি। ম্যাডাম। নমস্কার, নমস্কার সবাইকে। আজকে যেটা টপিক দিয়েছেন আপনি, টপিক তো নিজেই নিয়েছি আমি, তো ওই বিষয়তে কিছু কথা বলবো। তো সবার থেকে আগে ওটা করি কি, একটু স্লাইড শেয়ার করি। ওটা দেখি সেকেন্ড। আওয়াজটা শোনা যাচ্ছে? স্লাইডটা দেখা যাচ্ছে সবাইকে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে আপনাকে। তো আজকে যেটা টপিক নিয়েছি, চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ ইন স্ট্রিট চিলড্রেন ইন ইন্ডিয়া, এটা একটু সেন্সিটিভ টপিক আছে। আমার যে সাবজেক্ট আছে এডুকেশনাল সাইকোলজি আছে, সাইকোলজি থেকে রিলেটেড হওয়ার জন্য এই টপিক নিয়েছি। আর এটা একটু গম্ভীর একটু সাবজেক্ট আছে, তো এটার জন্য সবাইকে একটু ভাবতে হবে, একটু কিছু জানতে হবে, কেন কি লোকেরা তো বেশি জানেও না, যারা জানে ওরা আগেও আসে না। তো এই জন্য এটা একটু ওই নিয়েছে এই টপিকটা। যদি একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে, কিছু আওয়াজ না শোনাই যায় কিংবা এটা স্লাইডটা যদি না দেখা যায়, তো আপনি বলবেন, একটু মেসেজ করে দেবেন, কেন কি এখানে একটু ইন্টেরিয়র এরিয়া আছে আমাদের ওকে ম্যাম, ইউনিভার্সিটি, ওকে ওকে। তো একটু কানেক্টিভিটি একটু এদিক ওদিক হতে পারে। তো এখানে যারা আছে ওরা তো হিন্দিও জানে মনে হয়, হিন্দি বুঝতে হ্যাঁ পারে ম্যাম, ওরা? আপনি ট্রাইলিঙ্গুয়াল করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবার থেকে আগে আমরা এই বুঝতে চেষ্টা করব কি স্ট্রিট চিলড্রেন কাকে বলা হয়, কে আছে। সবাই জানেন আপনারা কি যে স্ট্রিট চিলড্রেন যারা আছে, স্ট্রিট চিলড্রেন ইনক্লুড দোজ হু লিভ অন দ্য স্ট্রিট উইদাউট ফ্যামিলি সাপোর্ট, work on the street, but many returns home at night, are abandoned, run away, or trafficked children. They often lack access to education, shelter, and adult protection, making them highly susceptible to use. তো স্ট্রিট চিলড্রেন কে ওদের বলা হয় যাদের কোনো ফ্যামিলি সাপোর্ট নেই, ফ্যামিলি নেই, যারা বাড়ি থেকে পালিয়ে যায় কিংবা এদিক ওদিক ঘুরতে থাকে, যাদের মা বাবা নেই, কোনো প্যারেন্টস নেই। ওটাতে যেটা ট্রাফিক চিলড্রেনদের, যেটা ট্রাফিক করে লোকেরা নিয়ে যায়, তো এদিক ওই সব বাচ্চাদের যে স্ট্রিট চিলড্রেন যাদের কোনো সেফটি নেই, তো ওদের আমরা জানি। আর আমাদের রাস্তাঘাটে অনেক বাচ্চারা এমনি পাওয়া যায়, দেখতে প্রায় আমরা জানি, কিন্তু ওটাতে ভাবতে আমরা অতটা বেশি পারি না যে এরা কেন এত ভালনারেবল হয়ে যায়, আর ভাবি না ওর জন্য। তো এই জন্য এই টপিকটা একটু ডিসকাস করছি কি এটার জন্য কি কি করা যেতে পারে, কেরম করে ওরা এটাতে ওই ইনভলভ হয়, ওদের কি কি প্রবলেম হয়। তো ওরা ভালনারেবল যে হয় ওটা, তো যেমনি কি absence of guardianship, no consistent adult protection, poverty and survival needs forced into begging, rag picking, or informal labor, exposure to safe environment, railway station, bus stand, market, dependence on stranger adults for food, shelter, or money,
Substance abuse often used as a coping mechanism, increased risk, limited legal awareness, they may not recognize abuse or know how to report it. তো এরা এত বেশি ভালনারেবল এই জন্য থাকে কেন কি এদের কোনো গার্জিয়ান থাকে না। আর এই বাচ্চারা যে আছে অনেক জায়গাতে ভিক্ষা চায়, কচরা যে উঠায়, পিকিং, র‍্যাক পিকিং, আর লেবার, ছোট মোটো ওদের কাজ ওটাতে লেবার ওটাতে ইনভলভ থাকে। আর এই বাচ্চারা কোথায় দেখা যায় আমাদের কি রেলওয়ে স্টেশনেও দেখা যায়, বাস স্ট্যান্ড, মার্কেট, এইসব জায়গাতে দেখা যায়। আর ছোট ছোট ওদের খাবারের জন্য, শেল্টারের জন্য, কিছু টাকার জন্য লোকেরা ওদের অ্যাবিউজ করে, ওদের ইউজ করে। আর ওরা ওটা বুঝতেও পারে না কি কি মানে কিসের জন্য করছে। অনেকবার ওরা কোনো রকমের সাবস্টেন্স অ্যাবিউজেও ফেসে যায়, কি কোনো নেশা টাইপের নেশা করতে লাগে ধীরে ধীরে করে। তো এইসব যে আছে এদের স্ট্রিট চিলড্রেনরা অনেক বেশি ভালনারেবল থাকে অ্যাবিউজের জন্য। তো লোকেরা, অনেক লোকেরা যারা ওদের ফুড দিচ্ছে, মানি দিচ্ছে, কিছু কিছু টাকা দিয়ে ওদের নিজের ওটাতে করে নেয়, নিজের কাছে রাখার চেষ্টা করে। ধীরে ধীরে ওই অ্যাবিউজতে ওরা ফেসে যায়। তো এই জন্য যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ যেটাকে বলা হয়, ওটা কিরকম করে ডিফাইন করা হয়েছে, কি ওকে সেক্সুয়াল অ্যাবিউজ আমরা কাকে বলি, যেটা WHO যেমনি ডিফাইন করেছে কি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ অ্যাজ দ্য ইনভলভমেন্ট অফ এ চাইল্ড in sexual activities as she or he does not fully comprehend, is unable to give informed consent to, or which the child is not developmentally prepared and cannot give consent, or that violate the laws or social taboos of the society. It includes different sexual activities like fondling, inviting a child to touch or be touched sexually, intercourse, exhibitionism, involving a child in prostitution or pornography, or online child luring by cyber predators. তো এটা হলো তো ডিফাইন এমনি করে করা গেছে, WHO যেমনি কি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এর ডিফাইন করেছে, কিন্তু আরো বেশি সিম্পল ওয়েতে ডিফাইন করার জন্য। এটাতে একটু কিছু মনে হয় টেকনিক্যাল প্রবলেম, স্পষ্ট দেখা যাচ্ছে এটা স্লাইডটা? এমনি দেখা যাচ্ছে ম্যাম, স্পষ্টই আছে, কিন্তু মাঝখানে কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওটা ওটা কি জানি কেন ওই স্লাইড গুলোতে ওটা চলে আসছে, ওটা বুঝতে পারলাম না আমি। হ্যাঁ, এমনি তো বোঝা এমনি যাচ্ছে ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সিম্পল ল্যাঙ্গুয়েজে যেমনি একটা DSM-5 করে একটা ম্যানুয়াল আছে, যেটাতে চাইল্ডহুড অ্যাবিউজটা ডিসক্রাইব করা হয়েছে। ওটাকে 4 ওয়েতে নিয়ে ডিসক্রাইব করা হয়েছে। তো ওটা যে 4 অ্যাসপেক্টস আগে কি আমি চাইল্ডহুড অ্যাবিউজ যে ওকে কারে বলা হয়। তো একটা আছে নেগলেক্ট, সেকেন্ড আছে চাইল্ডহুড ফিজিক্যাল অ্যাবিউজ, চাইল্ডহুড ইমোশনাল অ্যাবিউজ এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ। তো 4টে ফর্ম আছে। তো নেগলেক্ট কি যেমনি কি যে চাইল্ড ফেলিয়ার টু প্রোভাইড এডিকুয়েট কেয়ার এন্ড প্রোটেকশন, কি বাচ্চাদের যখন নেগলেক্ট করা হয়, মানে চাहे প্যারেন্টস, যদি ওদের প্যারেন্টস থাকে তো প্যারেন্টসরা নেগলেক্ট করে, কিংবা যদি ওদের যদি প্যারেন্টস নেই, এমনি আছে, একলা আছে, স্ট্রিটে আছে, তো মানে কেউ কেয়ার টেকার নেই ওদের, তো ওরা অনেক বেশি এই নেগলেক্ট সব সময় থাকে, কি ওদের প্রোটেকশন কিছু নেই, কোনো কেয়ার নেই, কোনো এডুকেশন নেই, যেমনি সেমনি বাস বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওদের কোনো সেফটি রকমের জিনিস ওদের নেই, কোনো প্রোটেকশন নেই। তো ওটা অ্যাসপেক্ট থাকে কি নেগলেক্ট। তো ওরা ধীরে ধীরে নেগলেক্ট নিজেকে ফিল করে, আর ওটার পরে অনেক বেশি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ওদের উপরে আসে। তারপরে আছে একটা ফিজিক্যাল অ্যাবিউজ। ফিজিক্যাল অ্যাবিউজ মানে কি হাত পা যাদের উপরে চালায়, মারছে, ঘুষা মারছে, লাথি দিয়ে মারছে, সিগারেট দিয়ে বার্ন করছে, এরকম যারা যারা করে, মানে কি চায় ওদের কেয়ারটেকার থাকে, কিংবা কেউ যারা ওরে কাজ দিয়েছে, কেউ কন্ট্রাক্টর থাকে, কিংবা
যারা ওদের কন্ট্যাক্টে আছে, কারোর এখানে ওরা কাজ করে, কিছু বাচ্চারা যারা কিছু ছোট মোটো কাজ করে, লেবারগিরি করে, তো ওদের এমনি ফিজিক্যাল অ্যাবিউজও করে। তারপরে ফিজিক্যাল অ্যাবিউজের সাথে সাথে কখনো কখনো ইমোশনাল অ্যাবিউজও থাকে ওদের, ওটাও প্রায় দেখা গেছে কি চাইল্ডহুড ইমোশনাল অ্যাবিউজে কি বিলিটিং, স্ক্রিমিং, থ্রেটস, ব্লেমিং, সার্কাসম, মানে কি ওদের উপরে ব্লেম করে, ওদের যে আছে টন্ট করবে, কিংবা ওদের ধমকি দেনা যাকে বলে, ধমকাবে, বকবে, গালাগালি দিবে। তো এই সব যে আছে ইমোশনাল অ্যাবিউজ ক্যাটাগরিতে আসে এটা। আর তারপরে আছে কি সেক্সুয়াল অ্যাবিউজ। তো সেক্সুয়াল অ্যাবিউজ কেমনি, যেমনি সেক্সুয়াল বিহেভিয়ার যেমনি থাকে, তো ওটাতে একটা চাইল্ড থাকবে আর একটা অ্যাডাল্ট থাকবে। তো অ্যাডাল্ট যে আছে ওর উপরে নানা রকমের প্রাইভেট পার্টসে টাচ করবে, কিংবা কিছু ইন্টারকোর্স করবে, কিংবা যেটা কি নর্মাল নর্মাল বিহেভিয়ার ওটা নেই, তো সেক্সুয়াল বিহেভিয়ার থাকে, তো ওটা আসে সেক্সুয়াল অ্যাবিউজ এর ক্যাটাগরিতে। তো চাইল্ডহুড অ্যাবিউজ এই চারটে জিনিসগুলো মেন বেসিক্যালি এটা দেখা যায় কি এরকম নেগলেক্টেড থাকে, চাইল্ডহুড ফিজিক্যাল অ্যাবিউজ থাকে, চাইল্ডহুড ইমোশনাল অ্যাবিউজ থাকে, আর সেক্সুয়াল অ্যাবিউজ। তো আমরা বেশি ফোকাস করব এটার উপরে, কি বলে সেক্সুয়াল অ্যাবিউজের উপরে। তো ফর্ম অফ সেক্সুয়াল অ্যাবিউজ কি, এটাতে কি কি জিনিস আছে, এটাতে রেপ কিংবা গ্যাং রেপ হলো, সেক্সুয়াল অ্যাসল্ট হলো, মলেস্টেশন হলো, তারপরে ট্রানজেকশনাল সেক্স থাকে, फिर चाइल्ड ट्रैफिकिंग एंड प्रोस्टिट्यूशन, অনলাইন এক্সপ্লয়টেশন ইনক্রিজিং উইথ মোবাইল অ্যাসেট। তো নানা ধরনের কিছু ফুডের জন্য, শেল্টারের জন্য, মানির জন্য, তো যারা ওদের প্রোটেক্টর থাকে, বেশিরভাগ কোন লোকেরা থাকে এই সেক্সুয়াল অ্যাবিউজে দেখা গেছে কি কোন লোকেরা থাকে, ওদের বাড়িতে যারা আসে কোনো রিলেটিভ, কিংবা ওরা যার আন্ডারে ওরা কাজ করে, ছোট মোটো যাই কাজ করে, এমনি কাচরা ইন্নিওয়ালা যারা বাচ্চারা থাকে, তো ও ওদের কেউ হেড থাকবে, তো ও যেরকম ওদের ট্রিট করে, ওরা যার কন্ট্যাক্টে থাকে, কিংবা হতে পারে কোনো একটা গ্যাং এর, বাচ্চাদের এমনি গ্যাং থাকে, তো ওটাতে কোনো অ্যাডাল্ট পার্সন থাকলো, তো যারা ওদের কন্ট্যাক্টে থাকে, তো ওই সব ধীরে ধীরে করে ওরা এই বাচ্চাদের যে ইউজ করে, কেন কি এই বাচ্চারা বেশি কিছু জানে না, ছোট থাকে, এই জন্য এই বিষয়তে বেশি ওদের এক্সপোজার নেই, কোনো এডুকেশন নেই, কোনো জ্ঞান নেই, আর ওরা বুঝতেই পারে না কি লোকেরা যে আছে, যারা আছে ওরা ইউজ করছে ওদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সেক্সুয়াল অ্যাবিউজ থেকে। তো ডিফারেন্ট সেক্সুয়াল অ্যাবিউজ এর কি কি কারণ থাকে, তো এটা যাদের কিছু কোশ্চেন হবে ওর পরে নিয়ে নেব, কোশ্চেন যদি আপনাদের কিছু থাকবে, কোনো বাচ্চাদের কিছু কোশ্চেন থাকবে, এগুলো পরে সেশনের পরে নেব। তো কজ গুলো কি থাকে সেক্সুয়াল অ্যাবিউজের, যেটা দেখা যায় প্রায় কি সিঙ্গল প্যারেন্ট থাকে, সিঙ্গল প্যারেন্ট যে আছে কি, কিংবা ওর মা হবে কিংবা ওর বাবা হবে। তো যদি মা আছে, তো মার সাথে সাথে যারা কেউ আসছে ওর বাড়িতে আসছে, তো ওরা যে আছে ওই বাচ্চাদের যে ডিফারেন্ট টাইপের সেক্সুয়াল অ্যাবিউজ করতে লাগে। এটার পরে সিঙ্গল প্যারেন্ট হলো ওভার ক্রাউডিং ইন হোম, যারা অনেক গরিবরা আছে আর পুয়ার কন্ডিশনে থাকে, একটাই রুম আছে, অনেকগুলো, একটা ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার্স আছে, আর ওরা সব একটাই জায়গাতে ঘুমায়, একটাই জায়গাতে থাকে, তো ওটার জন্যও এটা পসিবিলিটি হতে পারে, পসিবল হয়, এটা এমনি রিপোর্টেড আছে, এমনি কেসেস দেখা গেছে কি যারা এমনি এটাতে ইনভলভ আছে, ওদের যে আছে ফ্যামিলি ওভার ক্রাউডিং ফ্যামিলি মেম্বার্সরা আছে, বেশি মেম্বার আছে, আর একটা ফ্যামিলি একটা রুমের মধ্যে ওরা সব থাকে। এমনি ওটা তো বললামই কি গরিবি থাকে, তারপরে সার্ভাইভাল প্রেশার থাকে, হোমলেসনেস, বাড়ি থাকে না, এডিক্টেড প্যারেন্ট থাকে, ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি ইন প্যারেন্ট, মেন্টালি ইল প্যারেন্ট, ল্যাক অফ এডুকেশন। তারপরে এদের প্যারেন্টস এমনি থাকে কি ওরা ধ্যান দেয় না,
আর ইন্টেলেকচুয়ালি একটু ডেফিসিয়েন্সি, মানে কি আইকিউ কম থাকে, বুঝতে পারে না, বুঝে না ওরা, আর সেফটির কি হয় ওটা জানে না, অ্যাবিউজ হতে পারে ওটাও জানে না। অনেক প্যারেন্টস গুলো ওটা লুকিয়েও রাখে, যারা সিঙ্গেল প্যারেন্ট আছে, যদি জেনেও যায় তো ওটা ওকে লুকাতে বলে, কি কারোর সাথে বলতে নেই, ওটা যদি বলবে তো ওদের সোসাইটিতে ওটা খারাপ হবে। অনেকগুলো কেসেস আছে, এটা পরে আমি বলবো, সিঙ্গেল প্যারেন্ট वाला তো অনেক কেসেসও আছে। তো ওটা তো এই বিভিন্ন অনেকগুলো কারণ আছে এটা সেক্সুয়াল অ্যাবিউজে, যারা বাচ্চারা এটাতে ফেসে যায়। দেন কিছু কিছু এই আছে কি কেসেস গুলো যেমনি আসে, যেমনি দেখা যায়, তো কিছু যে যেমনি মিনিস্ট্রি অফ উমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্টের যে স্ট্যাটিস্টিক আছে কি কত পার্সেন্টেজ বাচ্চারা এটাতে, যেমনি 53 of children reported some form of sexual abuse. Boys and girls were equally vulnerable. Street children showed higher pressure to severe form of abuse. And UNICEF এর রিপোর্টও আছে এটাতে কি street children face frequent sexual exploitation including forced prostitution and trafficking. Many cases go unreported due to fear, stigma, lack of trust in authorities. তো এটাতে অনেক রিপোর্টেড কেসও আছে, কিন্তু যত হয় কেসেস গুলো ওটা থেকে অনেক কম রিপোর্ট হয়। মানে কেসেস অনেকগুলো আছে কিন্তু রিপোর্টিং অত বেশি হয় না, কেন কি লোকেদের ভয় থাকে, স্টিগমা থাকে। তারপরে যেমনি যেখানে থাকে, যেমনি যেমনি অরফানেজ হোমেও যারা অথরিটিরা থাকে কিংবা পুলিশ থাকে, তো ওরাও কখনো কখনো মিসইউজ করে এদের বাচ্চাদের। তো এটাতে বয়েজ এন্ড গার্লস যে আছে ইকুয়ালি ভালনারেবল আছে, দুটাই বয়েজ এর রিপোর্টেড আছে আর গার্লস এর বেশি পার্সেন্টেজ থাকে এটাতে, কিন্তু গার্লস বয়েজ দুটোই ইকুয়ালি যে আছে ভালনারেবল আছে এটার অ্যাবিউজের জন্য। তো এরকম তারপরে যে রিপোর্ট আছে এটা প্রায় এটা, চলো ঠিক আছে। তারপরে যে এনসিআরবি রিপোর্ট আছে, যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড যে আছে ওটার হিসাবে কি 2024 এ 69,101 কেসেস রেজিস্টার হয়েছে পসকো অ্যাক্টে। তারপরে এটাতে ভিকটিমস গুলো যেটা রিপোর্টেড আছে, চাইল্ড ভিকটিমস ওটা 70,132। এরকমই 2022 এর রিপোর্ট আছে, যেমনি 38,444 চাইল্ড রেপ কেসেস আছে। তো ডিফারেন্ট টাইপের অনেক বেশি এটাতে রিপোর্টিং যেমনি আমি বললাম কি এটা তো রিপোর্টেড আছে, আর যত বেশি কেসেস থাকে ওটা থেকে রিপোর্ট কেসেস কমই হয়, কেন কি লোকেরা রিপোর্ট অত বেশি করে না, অত বেশি জানা যায় না, প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশারও থাকে, কেউ নলেজ নেই, কোনো প্যারেন্ট নেই কে ওদের কে করবে, কে রিপোর্ট করবে, ও নিজেও বুঝতে পারে না, যখন অব্দি বড় হয় তখন অব্দি ওটা টাইমটা ওটা বেরিয়ে যায়। তারপরে গার্লসরাও আছে এটাতে অ্যাসল্টেড। 98% অফ ভিকটিম ইন সিভিয়ার সেক্সুয়াল অ্যাসল্ট কেসেস আছে। এজ গ্রুপ এদের হয় 16 to 18 years in the most affected children. Around 7 children per hour report sexual abuse in India, and around 4 children per hour report in rape. তো এত বেশি সংখ্যাতে এইসব সেক্সুয়াল অ্যাবিউজের রিপোর্টিং পাওয়া যায়। মানে কি প্রায় প্রায় অনেক বেশি কেসেস, এটা তো এই যেমনি আমি আগে বললাম কি এটা তো রিপোর্টেড কেসেস আছে, আর এটা থেকে অনেক বেশি সংখ্যা এমনি আছে যে কেসগুলো অতটা রিপোর্ট হয়নি। যে কেসেস গুলো আছে কিছু কিছু কেস স্টাডিও আছে, কিছু আমি দেখাচ্ছি, অমনি কেস স্টাডি তো অনেক বেশি আছে, অনেক বেশি আছে ধীরে ওটাতে। কিন্তু যেমনি কেস স্টাডি, যেমনি রেলওয়ে স্টেশনে একটা বাচ্চা, একটা ছেলে রেলওয়ে স্টেশনের কাছে দেখা যেত, ও এমনি কচরা বিননেওয়ালা যারা থাকে ওই কাজটা করতো, আর কখনো কখনো সামান ওঠানো, এইসব কিছু কিছু কাজ করতো। তো একটা বুড়ো মানুষ ওর কাছে আসে, রোজ প্রায় আসে, আর কিছু খাওয়া কিংবা কিছু মানির জন্য ওকে অ্যাপ্রোচ করে, ধীরে ধীরে তারপরে ওকে সেক্সুয়াল অ্যাবিউজে ওটাতে যে আছে ওটা ধীরে ধীরে করে
অ্যাডিক্টও বানায়, আর তারপরে যখন অনেক দিন এটা সেক্সুয়ালি যে আছে ওর সাথে অনেক দিন ওকে ইউজ করে, তারপরে ওর আহ, কি যেমনি থ্রেটনিং করে কি তুমি কাউকে বলবে না, যদি বলবে তো আমি তোমাকে টাকা দেবো না, আমি তোমাকে খাওয়া দেবো না। তো অত বেশি প্রেসারাইজ করে রেখেছিল। তারপরে যখন ধীরে ধীরে করে জানা হয়, তারপরে ও শেল্টারে যায়, তারপরে ধীরে ধীরে ওকে ওখান থেকে বার করা হয় যখন জানাজানি হয়ে যায়, যখন কেউ একটা লোক জানে। তো এমনি এমনি কেস স্টাডি গুলো আছে। আরো একটা যেমনি মেয়েদের তো অনেক বেশি দেখা যায়, একটা যে মেয়েদের এমনি সব কেসে এদের নাম, এদের ওই সব মানে কি বলতে হয় না। আর যেমনি যখন রিপোর্ট হয়ে যায় তখনও ওদের নাম দিয়ে কেউ ডাকে না, নাম ওদের জানা যায় না। এই সব বাচ্চারা অনেকবার ওখানেও যায়, যেমনি চাইল্ড কেয়ার যেটা সেন্টার থাকে কিংবা হসপিটাল, যে পুলিশ স্টেশন থেকে হসপিটালে যায়, কাউন্সিলরের কাছে যায়, অনেকবার সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তো ওখানে যারা যায় তো ওখানে ওরা নাম যে আছে হাইড করে রাখে, আর তারপরে শুধু কেস নম্বর দিয়ে কিংবা কিছু একটা নম্বর দিয়ে কিছু অন্য নাম দিয়ে ওদের জানাজানি হয়। তো একটা মেয়ে ছিল এমনি কি 14 থেকে 16 বছর হবে, এটা ওয়ার্কার ছিল ওখানে, ডোমেস্টিক ওয়ার্কার ওখানে থাকতো স্ট্রিট কন্ডিশনে কিংবা স্লাম এরিয়াতে, তো এমনি কাজ করতো। তো ওকে সেক্সুয়াল অ্যাবিউজ কার কে করলো, কন্ট্রাক্টর যে ওকে কাজ দিত, ছোট মোটো কাজ দিত, কন্ট্রাক্টর। তারপরে আরো কম বয়সে থাকে এই জন্য কাউকে বলতে পারবে না, ওদের কোনো ফ্যামিলি নেই, তো বলবে কাউকে, তো সাইলেন্স ডিউ টু ফিয়ার অর লুজিং ইনকাম কি ওদের বলতো কি আমি যে আছে তোমাদের টাকা টুকি কিছু দেবো না, টাকা দেবো না, খাওয়া দেবো না। তো এই জন্য ওরা কাউকে কিছু বলেও না, ধীরে ধীরে করে নিজেরই কখনো ওরা এডিকশনে ফেসে যায়, ডিপ্রেশনে চলে যায়, এইসব ধীরে ধীরে করে ওটাতে। তো এরকম অনেকগুলো কেসেস আসতে থাকে। Abuse remains invisible due to informal labor arrangements, gender increased vulnerability, but boys are also affected. তো মেয়েদের সাথে মেয়েদের সংখ্যাগুলো বেশি আছে, ছেলেরাও এটাতে আছে, বয়েজরাও এটাতে অ্যাবিউজ আছে। একটা যেমনি আগে আমি বলেছিলাম কি কজেস দিয়েছিলাম কি সিঙ্গেল প্যারেন্টরা যার যেমনি থাকে, তো একটা কেস এরকমও এসেছিল কি যার নাম তো চেঞ্জ করা হয়েছে, কি 3 বছরের একটা মেয়ে, তো প্যারেন্ট ছিল ওর, সিঙ্গেল প্যারেন্ট ছিল মাদার। তো ওর একটা বয়ফ্রেন্ড ছিল, তো ওর বয়ফ্রেন্ড যে ছিল, তো ধীরে ধীরে করে ওই বাচ্চাটাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো। তো আর তো বাচ্চা তো অনেক ছোট, তো ওকে ওখানে কিন্ডার গার্ডেন স্কুলেও দেওয়া হয়েছে। তারপরে ওর বিহেভিয়ার যে চেঞ্জ হয়ে গেছে, তো টিচার যে আছে অনেকবার ওর দেখলো কি ওর বিহেভিয়ারটা যে আছে অনেক চেঞ্জ হচ্ছে, এমনি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ছিল, তারপরে সবাইকে ধাক্কা দিত, মারতো, চুল টুল এমনি খুলে ও যেমনি টানতে থাকে বাচ্চারা ওরকম ওরকম টাইপের বিহেভ করতো। তারপরে ধীরে ধীরে ওর মাকে বললো, ফের মা আর টিচার, তারপরে এরা সব একটা যেটা চাইল্ড কেয়ার যে হেল্পলাইন গুলো আছে ওটাতে ওরা ওর থেকে হেল্প নিয়ে ওরা ধীরে ধীরে করে ওই বয়ফ্রেন্ডটাকে ওটা থেকে দূরে রাখ। ওই বাচ্চাটার এমনি কন্ডিশন হয়ে গেছিল কি বাচ্চাটা ঘুমোতোই না, ঘুম আসতো না, কেন কি তো এই ঘুম আসতো না, ঘুমোতো না, এই জন্য মাদারের যে বয়ফ্রেন্ড ছিল ওকে মারতো, ওকে অনেক মানে ওর বডিতে যে ফিজিক্যাল অ্যাবিউজ ওর সাথে করতো, ওর বডিতে অনেকগুলো সাইনও পাওয়া গিয়েছিল এরকম। তো যে আছে টিচার যখন অবজার্ভ করলো ওর বিহেভিয়ার, তারপরে একটু জানাজানি হলো, মাটা ফের দূরে করলো, যে মাদার ওকে সেপারেট করলো কি যখনই ও আসবে বাড়িতে তখন ওর সাথে যেমনি কন্ট্যাক্ট না হোক। তো ধীরে ধীরে করে ওর বিহেভিয়ারটা নর্মাল হতে পারলো। তো এরকমও অনেক ঘটনাগুলো আছে এরকম, এটা তো একটাই ঘটনা আছে, এরকম এটার সাথে সাথে এমনি অনেকগুলো ঘটনাগুলো ওটাতেও দেওয়া আছে, যে পস্কো অ্যাক্ট ওয়েবসাইট গুলো আছে ওটাতেও আছে। তারপরে অনেকবার যে আছে অথরিটি ফিগার্স গুলো আছে, অথরিটি ফিগার্স যেমনি যারা ওদের কাজ দেয় কিংবা যারা কেয়ারটেকার আছে, যারা
পুলিশ স্টেশনেও যারা আছে, কিছু কিছু আছে, সব পুলিশওয়ালারা না, কিছু কিছু পুলিশওয়ালারাও আছে। তো এমনি ওদের সাথেও যা ঘটনা হয়েছে ওটাও কিছু রিপোর্টেড আছে, কিন্তু ওরা বলতে চায় না, এই জন্য কি ওরা অনেক ভয়তে থাকে, পুলিশওয়ালাদের সাথে তো আরো বেশি ভয়তে থাকে, এই জন্য ওটা ডিসক্লোজ করতে চায় না। তো এদের এমনি টাইপের যে কেসেস গুলো আছে, এটাতে এরকম বাচ্চাদের মধ্যে কিরকম সিমটমস আসবে, কেমনি সাইন থাকবে, কি কেউ বুঝতে পারবে, যেমনি টিচার আছে, প্যারেন্ট আছে, কেমনি করে বুঝতে পারবে, কিংবা কেউ কাউন্সিলর আছে। তো যে ফিজিক্যাল কিছু চেঞ্জেস গুলো আছে, যেমনি কি প্রায় ওরা বলে কি হেডেকের জন্য, কি হেডেক আছে, স্টমাক, পেটে ব্যথা আছে, বেড ওয়েটিং প্রায় থাকে এদের, nightmares and sleep disturbance, bruise on soft part of the body like buttock or thighs, change in the genital area such as redness, swelling or discharge, sexually transmitted infection, pain or burning when going to the toilet, including frequent urinary tract infection. তো এটা বিহেভিয়ার গুলো যে আছে, কেন কি যখন বাচ্চারা ছোট থাকে তখন ওদের এমনি সিমটম গুলো চেক করতে লাগে, কি এমনি তো কিছু না, যারা বেড ওয়েটিং অনেকবার রিপোর্টেড আছে, কি এমনি বাচ্চারা যাদের সাথে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে, প্রবলেম এটা আছে বাড়িতে কি কেউ জানতে পারে না, কেন কি যদি কোনো ফ্যামিলিতেও কেউ বাচ্চাদের কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, ওটাও জানাজানি হয় না, কেন কি ওরা ওদের বাচ্চাদের ধমকে রাখে, কিংবা অনেকবার প্যারেন্টসরাও জেনে যায়, ওটাও বলতে চায় না, কি কেউ জেনে যাবে তো কি বলবে, কি করবে, সোসাইটিতে নাম খারাপ হবে। তো এই সবার জন্য ফ্যামিলি পার্সনরাও ওটাকে দিয়েছে, ডিসক্লোজ করে না। তো তারপরে যখন এই সিমটম গুলোতে বোঝা যায় কি বাচ্চাদের এই প্রবলেম হতে পারে, এটার সাথে সাথে এটা তো ফিজিক্যাল, ওটা হলো সিমটমস, বিহেভিয়ারাল কিছু কিছু চেঞ্জ হয়, বিহেভিয়ারাল সিমটমও থাকে, যেটাতে বুঝতে পারা যায় কি এটা এই প্রবলেম বাচ্চাদের হচ্ছে, যেমনি বিনা কারণে ডিপ্রেশন, এনজাইটি, মুড চেঞ্জ ইনক্লুডিং সোশ্যাল উইথড্রল, dissociation, sudden disinterest in previously enjoyed activities, self-harm or suicidal addiction, poor self-care, personal hygiene, harmful and volatile substance use, aggressiveness and anger and running away, sexual knowledge or activity that is inappropriate for their age, overly sexualized behavior including towards other children or adults, dressing in highly sexualized way or mimicking sexual activity during games, early or excessive use of pornography. যারা জানে, যারা দেখেছে এমনি বাচ্চাদের, আমি জানি না কতজন এটাতে এক্সপোজার আছে, এই বাচ্চাদের এমনি টাইপের বাচ্চাদের যারা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে, তো ওদের এই সিমটম গুলো অনেক কমন আছে, অনেক কমন আছে, আর এটা রিপিট হতে থাকে, যেমনি সেলফ হার্ম, সুসাইডাল টেন্ডেন্সি, ডিপ্রেশন, এনজাইটি, আর পার্সোনাল হাইজিন, পুয়ার সেলফ কেয়ার। আর যেমনি বাচ্চারা যেই অ্যাক্টিভিটিসে আগে খুব এনজয় করতো, ওই অ্যাক্টিভিটিসে ওটা সাডেন যে ইন্টারেস্ট চলে যায়, ডিসঅ্যাসোসিয়েশন, মানে কি ওরা নিজের মধ্যেই থাকে, কারোর সাথে কথা বলবে না, কোনো মেমোরি নেই, কোনো থট নেই, খালি এমনি বিনা কোনো ইমোশনের বাস বসে আছে তো বসে আছে, এরকম টাইপের সিচুয়েশন এসে যায়। তারপরে নিজেকে অনেক বেশি হার্মফুল কন্ডিশনে কখনো কখনো নিজেকে, যেমনি কি সুসাইডাল টেন্ডেন্সি, তারপরে যে ভোলাটাইল সাবস্টেন্স ইউজ আছে কমনলি, যেমনি স্ট্রিট চিলড্রেনরা আছে, স্ট্রিট চিলড্রেনরা ওই সব ইউজ করে, যাকে আমরা ওটা বলি একটা স্মেল ইউজ করে, যেটাকে সফেদা টাইপের যেটা হয়, ওটা অনেক এমনি স্ট্রিট চিলড্রেনরা ওটাতে অনেক বেশি ড্রাগ এডিক্ট আছে, যেটাতে স্মেল টাইপের আসে, হোয়াইট কালারে থাকে, সফেদা সফেদা টাইপের ওটা বলা হয়। আর তারপরে যে গ্লু আছে, গ্লু আর এডিকশন ওদের থাকে।
তো তারপরে অ্যাগ্রেসিভনেস আছে, বাড়ি থেকেও পালিয়ে যদি বাড়ি, তারপরে যে মিমিক্রি টাইপের যারা আননেসেসারি যে বিহেভিয়ার শো করে, তারপরে বিনা এজের আগে কিংবা এজ নেই ওদের অত বেশি, তবুও এই সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি থাকে যেটা দেখার জন্য, যাকে পর্নোগ্রাফি ও যেটা বলে, ওটাতেও ওরা বেশি ইন্টারেস্ট দেখায়, ওটাতে বেশি মানে আর্লি এজে ওটাতে বেশি ইন্টারেস্ট। তো এইসব সিমটম গুলো ওদেরতে দেখা যায়, বিহেভিয়ারাল কিছু কিছু চেঞ্জেস। তো এই চেঞ্জেস গুলো যদি অবজার্ভ যদি কেউ বাচ্চাদের দেখে, যদি অবজার্ভ করে, তো এটাতেও বোঝা যায় কি ওদের এর সাথে এমনি কখনো হয়েছে হবে পাস্ট হিস্ট্রিতে। তো এইসব সিমটমস থাকে। আর এদের সাথে সাথে কি সাইকোলজিক্যাল আর সোশ্যাল এদের কি কি হতে পারে, যেমনি কি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি বলে ওটাকে, কি কোনো অনেক বাচ্চারা যখন ছোট থাকে আর যদি ওরা ওই করতে পারে না, যে স্কোপ করতে পারে না, তো ওরা ট্রমাতে চলে যায়, তারপরে এই ট্রমাটিক যে স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যায়, ওটাতে ডিপ্রেশন হলো, এনজাইটি হলো, সুসাইডাল টেন্ডেন্সি, এডিকশন হলো, যেটা বললাম এখন সাবস্টেন্স এডিকশন। তারপরে এরকম বাচ্চারা যে আছে রিলেশনশিপ মেনটেন করতে পারে না, কারোর সাথেও রিলেশন মেনটেন করতে পারে না, ট্রাস্ট করে না কারোর উপরে। মানে কি কেউ যেমনি যেমনি কেউ কখনো যদি ভালো মানুষ থাকে না, তো ওদের সাথেও মানে কখনো যদি খারাপ মানুষ আছে, তো ওদের সাথে ভালো মানুষ থাকে। তো যে ভালো আছে ওদের উপরে কোনো ট্রাস্ট নেই, যেমনি যেখানে থাকে ওখানে যেমনি অর্ফানেজ সিস্টেমে ওরা থাকে, যদি অনাথালয় যাকে বলে অনাথালয়তে, তো ওদের যে কেয়ারটেকার গুলো আছে ওদের সাথে কিংবা পুলিশের যত লোক আছে ওদের ওদের উপরে ওরা ট্রাস্ট করে না। তো এরকম টাইপের ওদের সাইকোলজিক্যালি কিছু ইম্প্যাক্ট ওদের পড়ে। তারপরে ইনক্রিজড রিস্ক অফ এন্টারিং সাইকেল অফ এক্সপ্লয়টেশন অফ ক্রাইম। আর এমনি যে বাচ্চারা যেমনি যাদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, তো ওরা ওদের উপরে সবসময় এমনি রিস্ক থাকে কি বারে বারে ওদের এমনি এক্সপ্লয়টেশন হতে থাকবে, কেন একটা থেকে যদি দুটো জানছে, দুটো থেকে তো অন্য অন্য লোকেরাও ওকে অ্যাবিউজ করতে থাকে। তারপরে যে সেক্সুয়াল অ্যাবিউজের যে ফেজ গুলো আছে, আওয়াজ আসছে? ক্লিয়ার আছে আওয়াজ? হ্যাঁ ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আওয়াজ আসছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তো যে ফেজ যাকে বলা হয়, যে সেক্সুয়াল অ্যাবিউজের যে ফেজ আছে, তো সবচেয়ে ফার্স্ট যে ফেজ আছে ওটা আছে এঙ্গেজমেন্ট ফেজ। এঙ্গেজমেন্ট ফেজ কাকে বলা হয় কি যারা যারা কোনো বাচ্চার সাথে সেক্সুয়ালি অ্যাবিউজ করতে চায়, তো সবচেয়ে পহলে আগে ওরা এঙ্গেজ হয় বাচ্চা, মানে কি যাকে আমরা বলি কি চেনা পরিচয়, যাকে সবচেয়ে আগে ওরা চেনা পরিচয় বাড়াবে, কি আমি তো কিছু ওকে চকলেট দেবে, টফি দেবে, খাবার দেবে, মানি দেবে, তো এরকম টাইপের ওটা ইন্টারাকশন একটা ক্রিয়েট করে, এঙ্গেজমেন্ট ফেজ বলে ওটাকে। আর ধীরে ধীরে যখন ওরা মানে কি ফেথ হয়ে যায় কি ও ভালো আছে করে, তারপরে ওটা সেকেন্ড স্টেজে আসে সেক্সুয়াল ইন্টারাকশন ফেজ। তারপরে ওরা সেক্সুয়ালি ওকে অ্যাবিউজ করে, সেক্সুয়ালি ইউজ করে ডিফারেন্ট টাইপের। তারপরে আছে থার্ড সিক্রেসি ফেজ। তো যখন ও করে নেয়, সেক্সুয়ালি অ্যাবিউজ করে, তারপরে ওকে বলবে, ধমকাবে কি কাউকে বলো না, নাহলে আমি তোমাকে মারবো, নাহলে তোমাকে আমি এই করে দেবো, সেই করে দেবে। তো ওটা থার্ড ফেজে ওদের রাখে, সিক্রেসি ফেজ। তো যদি কাউকে বলবে তো ওকে হার্ম ওরা পৌঁছাবে, ওদের ফিয়ার থাকে, অ্যাংজাইটি থাকে, এই জন্য কি ওদের কাজ চলে যাবে, টাকা পাওয়া যাবে না, খাওয়া পাওয়া যাবে না, তো এটার জন্য ওরা নিজের ওটা সিক্রেট রাখে, জিনিসটা ডিসক্লোজ করে না। তারপরে যে তারপরে যে ফেজ আছে যে ডিসক্লোজার ফেজ, যদি থার্ড পার্সনের যদি এন্ট্রি হয়, যেমনি কোনো এজেন্সি যদি জানতে পায় কিংবা পুলিশ জানতে পায় কিংবা কোনো থার্ড পার্টি জানতে পায়, তো ওরা ওটা ডিসক্লোজ করার চেষ্টা করে, ডিসক্লোজ করে, ওটাকে ধরে বলে, তো ওটা আছে ডিসক্লোজার। ডিসক্লোজার ফেজে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে কি ওই বাচ্চাটার সেফটি, কি যখন ও জেনে যায় তখন ওকে হার্ম পৌঁছাবার চেষ্টা করে। তো
सबसे प्रायोरिटी मेन থাকে এই ফেজে ওদের সেফটি, কি ওদের এমনি জায়গা রাখা যাক কি ওরা সামনেওয়ালা যে ওদের অ্যাবিউজ করেছে তো ওকে ওই না করতে পারে, ফোর্স না করতে পারে ওর সাথে আবার থেকে, কেন কি এটা রিপোর্টেড কেস আছে কি এমনি টাইপের বাচ্চাদের যেমনি কি ডিসক্লোজ কন্ডিশন হয়ে যায় জেনে যায় তো ওটার পরে ওরা অনেক বেশি ওকে হার্ম করার চেষ্টা করে, আবার থেকে ওই কন্ডিশনে রাখার চেষ্টা করে। তো এই জন্য এটা ডিসক্লোজার যখন হয়ে যায় তো ওদের অনেক বেশি সেফটি দরকার থাকে। তারপরে যখন জানাজানি হয়ে যায় কিছু রুলস রেগুলেশনে সেফটিতে যায় ওকে দরকার থাকলে স্কুলও পাঠায়। তারপরে ধীরে ধীরে করে এটা দেখা গেছে কি লাস্ট যেটা স্টেজ থাকে ওটা সেপারেশন ফেজ থাকে। সেপারেশন ফেজে যদি কেউ ওর ফ্যামিলি আছে তো ফ্যামিলি থেকে ও ধীরে ধীরে করে দূরে চলে যায়, কিংবা কোনো এজেন্সি যদি ওর উপরে এলিগেশন লাগিয়েছে কিংবা তো ওই এজেন্সি থেকে দূরে যায়, ফির অন্য এজেন্সি ওয়ালারা ওকে অ্যাডপ্ট করে। তো এরকম টাইপের সেপারেশন যারা যারা ওটাতে ইনভলভ ছিল ধীরে ধীরে করে ওইসব লোকেরা ওটার থেকে দূর হয়ে যায়, দূরে হয়ে যায়। তো এটা ফেজ, ডিফারেন্ট টাইপের ফেজ। যখন সেক্সুয়াল অ্যাবিউজ ডিসকাস করা হয় তো এটাতে যেমনি কোথাও কাউন্সিলিং হবে কিংবা ট্রিটমেন্টের জন্য যাবে কিংবা পুলিশ রিপোর্টিং হবে, তো এই ফেজের ইম্পর্টেন্স তখন বেশি আসে। দেন কিছু কিছু আর ওই আছে কি এটার পরে চ্যালেঞ্জেস কিরকম কিরকম আছে এমনি বাচ্চাদের কেমনি করে কি আন্ডার রিপোর্টিং ডিউ টু স্টিগমা এন্ড ফিয়ার। বেসিক্যালি বাচ্চারা বলতে চায় না কেন কি এটাতে তো স্টিগমা আছে সবাই জানে, বলবে তো সোসাইটির ফিয়ার থাকে, ফ্যামিলির ফিয়ার থাকে, স্টিগমাও থাকে, স্কুলেও থাকে। কেন কি যদি কেউ ভেবে নাও কি যদি কেউ স্কুলে কেউ জেনে যায় কি এই বাচ্চাটার সাথে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে তো অন্য ফ্যামিলি মেম্বার কিংবা অন্য সোসাইটি মেম্বার ওর সাথে খেলা করতে দেবে কি বাচ্চাকে, কিংবা ওর সাথে পড়তে দেবে কি, ওর সাথে কথা বলতে দেবে কি, তো এটাও একটা ফিয়ার আর স্টিগমা তো আছে। তারপরে মোবিলিটি অফ স্ট্রিট চিলড্রেন মেকিং ট্রাফিকিং ডিফিকাল্ট। কেন কি স্ট্রিট চিলড্রেন যেটা আছে ওরা এত বেশি ফ্রিকুয়েন্টলি এদিকে তো বাড়ি নাই ওদের, এদিক ওদিক কোথাও যেখানে ওদের খাওয়া পাওয়া যায় যেখানে শেল্টার পাওয়া যায় চলে যায়, কিংবা যদি কোথাও ফেসে গেল ওরা কেউ ক্যাপচার করে নিল, ট্রাফিকিং এ কেউ নিয়ে গেল, তো ওটা ওদের ট্র্যাক করা একটু ডিফিকাল্ট আছে। Distrust of police and institution, inadequate rehabilitation services, lack of trained personnel or trauma care. তো অত বেশি সব চ্যালেঞ্জেস আছে এটাতে কি এই সব যে আছে এই বাচ্চাদের অত বেশি অপরচুনিটি পাওয়া যায় কি না, ওদের এই সব স্টিগমা ফিয়ার থেকে কেমনি করে বের করা যাবে। অ্যাক্ট তো অনেক আছে, অনেক আছে। পস্কো অ্যাক্ট যে আছে অনেক বেশি টাফ অ্যাক্ট আছে, এটাতে অনেক পানিশমেন্টও আছে সেক্সুয়াল যারা অফেন্স করে ওদের জন্য। তো এই অ্যাক্ট যে আছে এমনি বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য আছে, প্রোটেক্ট চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। তারপরে একটা অ্যাক্ট আছে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 এর। চাইল্ড লেবার অ্যাক্ট আছে, প্রহিবিশন এন্ড রেগুলেশন অ্যাক্ট, চাইল্ড হেল্পলাইন আছে 1908। এটাতে এটা সেক্সুয়াল অ্যাবিউজের জন্য সবচেয়ে বেশি যেটাতে কাজ করে এই वाला হেল্পলাইন নম্বর আছে 1092। যদি কেউ বাচ্চা এটাতে ফাঁসে কিংবা কেউ প্যারেন্ট কিংবা কেউ জানে কি ওই বাচ্চাটাকে বাঁচাতে আছে, কিছু করার কোনো ইচ্ছুক লোকেরা থাকে তো এই হেল্পলাইন নম্বরে ওরা ফোন করতে পারে, ওরা নিশ্চয়ই হেল্প করে। ওটাতে ওরা শেল্টারও প্রোভাইড করবে, ওদের প্রোটেকশন প্রোভাইড করবে, ওরা পুরো সব ওর ব্যবস্থা করবে বাচ্চাটা। ফির জুভেনাইল সেন্টারে ডালবে, যেমনি বাল সম্প্রেষণ গৃহ যাকে বলে, তো ওটাতে গার্লসের জন্য আলাদা আছে, বয়েজের জন্য আলাদা আছে। তো এটা অনেক বেশি ইফেক্টিভ আছে 1098। সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়া একটা ক্যাম্পেইন আছে যেটা চাইল্ড প্রোটেকশনের জন্য, ক্রাই আছে, প্রয়াস আছে, এসব ডিফারেন্ট টাইপের যে এজেন্সি আছে, এনজিও আছে। আর আজকে যেটা নিউজ আছে, নিউজ আজকে আজকে আসলে একটা ডে আছে যেটাকে হোপ ডে বলে। হোপ ডে ওটাতে নিউজ একটা এসেছিল কি একটা একজন ছিলেন যে নাম ছিল মিগুয়েল দাস করে।
উনি যে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম থেকে দেখা যখন করতে যায় একটা বাচ্চার জন্য শিকায়ত যেমনি কমপ্লেন দর্জ করতে যায়, তো ওকে বলা হয় ও রাষ্ট্রপতি কালাম জি ওনাকে বললেন কি তুমি রিপোর্ট তো ঠিক আছে লেখাচ্ছ, কিন্তু তুমি ওর জন্য এরকম বাচ্চারা যেমনি ঝুগ্গি ঝোপড়িতে যারা থাকে ওদের জন্য তুমি কি করতে পারো। তো ওটাই ওনার লাইফ চেঞ্জিং স্টেটমেন্ট ছিল। তারপরে উনি একটা উৎসাহ করে ওই নিজের একটা সংস্থা বানিয়েছিলেন 2011 এ, তারপরে 2019 এ একটা শিশু মিত্র করেও পুলিশ ওয়ালাদের সাথে একটা ট্রেনিং যে আছে ব্যবস্থা করেছিলেন। তারপরে একটা সুপ্রিম কোর্টে ওনাকে এটা বলা হয়েছে কি সবচেয়ে বেশি ইফেক্টিভ যে মডেল তো এনআরই আছে যারা যে মিগুয়েল যে ছিলেন উনি 300 থেকে বেশি বাচ্চাদের উনি কেসেস থেকে বাইরে করার চেষ্টা করেছিলেন। তো অনেক এনজিও এতে কাজ করছে, অনেক লোকেরা কাজ করছে, এমনি নেই কি কেউ কাজ করছে না, আছে, কিন্তু এই রিপোর্ট গুলো যে আছে ইনসিডেন্স যা হয় ওটা জানাজানি হয় না। আর জানতে পারলে নিশ্চয়ই ওটাতে লোকেরা ওই করে অ্যাক্টও আছে, যেমনি একটা যে পস্কো যেটা অ্যাক্ট আছে ওটাতে অনেক অফেন্সেস সেক্সুয়াল অফেন্সের জন্য অনেক পানিশমেন্ট আছে। পেনেট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের জন্য পানিশমেন্ট আছে, 5 বছরের জেল আছে, লাইফ টাইম জেল আছে, তারপরে ফাইন আছে। ফাইন তো ঠিক আছে, 5 ইয়ার যে ওই আছে ইমপ্রিজমেন্ট আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে অফেন্স হবে ওই ক্যাটাগরি হিসাবে অনেক পানিশমেন্টও এটাতে ডিসক্রাইব আছে পস্কো অ্যাক্টে। দেন এটার পরে একটু চেষ্টা করা যায় কি যেমনি কি এরকম বাচ্চাদের এরকম করে ট্রিট করে, যেমনি এরকম বাচ্চারা আছে তো ডে কেয়ার সেন্টার থেকে ওরা হসপিটালেও যায়, হসপিটালে সাইকোলজিস্ট থাকে, কাউন্সিলর থাকে, অনেকবার সাইকিয়াট্রিস্ট থাকে। আমাকে যা রিপোর্ট পাওয়া যায় সাইকিয়াট্রিস্ট থেকে পাওয়া যায়, কেন কি আমাদের পরিচিত আছে, উনি বলতে থাকেন আমাকে অনেকগুলো কেসেসের সম্বন্ধে বলেছেন এমনি টাইপের। তো ট্রিটমেন্টের হিসাবে সাইকোথেরাপি যাকে বলা হয় তো কি কি ওদের সাথে করা যায়। তো একটা থেরাপির নাম আছে এমএসটি ক্যান, এমএসটি ক্যান, তো মাল্টি সিস্টেম্যাটিক থেরাপি ফর চাইল্ড অ্যাবিউজ নেগলেক্ট। এরকম বাচ্চাদের জন্য এটা মাল্টি সিস্টেম্যাটিক থেরাপি আছে। এটা বাড়িতে গিয়ে ওদের অবজার্ভ করা হয়, যারা ওকে রাখে প্যারেন্ট হোক কিংবা যেখানে ওদের শেল্টার হয়, তো ওরা ধীরে ধীরে করে ওকে দেখে, অবজার্ভ করে। তো একটা স্টেপের পরে একটা স্টেপে তো ওদের সাথে সাথে ওদেরও ধীরে ধীরে করে অনেকবারে একবারে এই থেরাপি গুলো একবারে কিছু হয় না, এটাতে লাগাতার একটার পরে একটা ফ্যাক্টরকে দিয়ে ধরে ওটাতে কাজ করা হয় এই থেরাপিতে, সাইকোথেরাপি যেটা আছে এমএসটি ক্যান। তারপরে একটা থেরাপি আছে পিসিআইটি, এটা বলা হয় প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন থেরাপি। এটাতে মিরর ওয়াইজ থেরাপি আছে। মিরর ওয়াইজ মিন্স যেটা প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন যেটা হয় ওটাকে অবজার্ভ করে, যা যেই থেরাপি দিতে চায়, সাইকিয়াট্রিস্ট দিতে চায়, সাইকোলজিস্ট দিচ্ছে কিংবা যে কাউন্সিলর দিচ্ছে, ওরাই মানে ট্রেন্ড যারা আছে প্রফেশনালরাই এটা দিতে পারবে এই থেরাপি, ওরাই দেয়। তো ওরা অবজার্ভ করে কি প্যারেন্ট আর চাইল্ডের ইন্টারাকশন কিরম আছে, কে কিরম ব্যবহার করছে ওই বাচ্চাটার সাথে, কিংবা যার সাথে ওই বাচ্চাটা থাকছে, স্ট্রিট চিলড্রেনরা যার সাথে থাকে, যারা ওদের কেয়ারটেকার আছে, ওরা ওর সাথে কেমনি করে ইন্টারাক্ট করছে, কেমনি ব্যবহার করছে, ওটা এটাতে দেখে এই থেরাপি থেকে। তারপরে নেক্সট যেটা থেরাপি আছে সিপিসি সিবিটি, তো কম্বাইন্ড প্যারেন্ট চাইল্ড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটাতে বেসিক্যালি যে প্যারেন্ট আছে ওদের কগনিটিভ যে বিহেভিয়ার চেঞ্জ করার জন্য বলা হয়। কগনিটিভ বিহেভিয়ার কি হয় কি ওদের বুদ্ধি যে আছে কম থাকে, তো বুদ্ধি যেমনি ব্রেন ওয়াশ যাকে বলে কি ধীরে ধীরে করে ওদের বুঝাতে লাগে ওদের মানে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু বেশি করতে লাগে, বুঝিয়ে ওদের ওই করাতে লাগে,
যখন অব্দি ওদের বুদ্ধিতে যাবে না কি কিরকম করে রাখতে আছে, কিরকম করে ওর সাথে বিহেভ করতে আছে, কিরকম কথা বলতে আছে, কি কি অ্যাক্টিভিটি করতে আছে, কেমনি হ্যাপি রাখতে আছে, কেমনি সেফ রাখতে আছে, তখন অব্দি এই এই যে থেরাপি আছে ওটা বেসড আছে কগনিটিভ, এটাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এজন্য বলা যায়। তো এই তিনটে থেরাপি এটাতে বেশি কাজ করে, যারা কি বেশি মানে এফেক্টেড যারা চাইল্ড আছে ওদের জন্য। এটাতে যারা এফেক্টেড চাইল্ড আছে, যাদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, তো ওদের অনেক তো সিমটম গুলো থাকে, ওটার পরে যে আরো নিউরোবায়োলজিক্যাল সিমটম গুলো কিংবা হেলথ কনসিকুয়েন্সেস কি কি থাকে, ওটার একটা আছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এরকম বাচ্চাদের যখন চেক করা হয় তখন ওটাতে ওদের বডি ফ্লুইডে এটা পাওয়া যায় সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ফাইব্রোজেন এন্ড সাইটোকাইনিনের যে অ্যামাউন্ট আছে ওটা বাড়া থাকে, বেশি থাকে, নর্মাল নর্মাল কন্টেন্ট থেকে ওটা বেশি থাকে, লেভেল ওটা বেশি থাকে। তারপরে একটা এমআরআই হয় ওদের, তো এমআরআই তে জানা যায় কি একটা যেটা হিপোক্যাম্পাস বলে, হিপোক্যাম্পাস থাকে লেফট সাইড ব্রেনে, ব্রেনটাতে লেফট সাইডে হিপোক্যাম্পাস থাকে, ওটার সাইজ ছোট হয়ে যায়। যারা যে বাচ্চারা সেক্সুয়াল অ্যাবিউজ যারা ফেস করেছে ওই বাচ্চাদের এমআরআই কন্ডিশন এমনি দেখা গেছে, ওদের ব্রেন এমনি দেখা গেছে কি হিপোক্যাম্পাসটা ছোট হয়ে যায়। তারপরে ওটা রিপোর্টেডই আছে কি ইনফ্লামেশন ইন প্রাইভেট পার্টস, এডিকশন হয়, ডিপ্রেশন, এনজাইটি, মেন্টাল ট্রমা, আনস্টেবল রিলেশনশিপ, আনওয়ান্টেড প্রেগন্যান্সি এন্ড ডেথ, এই সব তো হেলথ কনসিকুয়েন্সেস থাকেই এটার সাথে, যেটা আগেও ডিসকাস করা হয়েছে। তারপরে কি এটার জন্য যে আছে আমরা কি কি করতে পারে, যারা জানে, যারা দেখে, যারা যেমনি টিচার্স আছে কিংবা সোসাইটিতে লোকেরা আছে কিংবা যারা এনজিও চালাচ্ছে ওদের কাছে কোনো বাচ্চারা আছে, তো এই সব ওটাতে কি কি করা যেতে পারে। strengthen child protection system at grassroots level, then increase outreach program for street children, ensure safe shelter and rehabilitation services, train police and social worker in child sensitive approaches, promote awareness and reporting mechanism, and improvement data collection। এটা তো হয়ে গেল বেসিক যে জিনিসগুলো ছিল যেটাকে ডিসকাস করার ছিল। এটার পরে আমি চাই একটা ছোট 10 মিনিটের ওটা আছে, ভিডিও আছে মুভি টাইপের, তো যদি আপনার টাইম যদি পারমিট করে তো ওটা নিশ্চয়ই একটু দেখাতে চাইবো। তো যেমনি বলেন, ওটার টাইম আছে একটু? হ্যাঁ ম্যাম, নো প্রবলেম। তো ওটা দেখলে আসলে একটু বোঝা যাবে কি যে কি অ্যাকচুয়ালি সিচুয়েশন কিরম আসে বাচ্চাদের সামনে। ওকে ম্যাম, ওকে। ইটস ডাজ নট আসছে কি ওটা দেখাচ্ছে কি? মুভ করছে না, মানে প্লে প্লে হয়নি। नेटवर्क इशू है तो देखना, देखिएगा।
ম্যাম, ক্যান আই শেয়ার? হুম, আমি কি দেখেন, আমি কি শেয়ার করব? share তো হয়ে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে, হ্যাঁ। আওয়াজ আসছে? হ্যাঁ, মুভ করছে। কোনো সাউন্ড আসছে না ম্যাম। আচ্ছা, শোনা যাচ্ছে? আমি যে ভিডিওটা প্লে করেছি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে।
স্যার এটা দেখা যাচ্ছে কি? স্যার এটা দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছি না আমি, বোঝা যাচ্ছে না। ভালো করে বোঝা যাচ্ছে না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি ওটাতে ইউটিউবে না একটা কোমল মুভি করে আছে, আপনি ওটা ডিসপ্লে করে দিন। হ্যাঁ ম্যাম, ওটাই চালাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে। আ- আ- সেক্সুয়াল আ- অ্যাবিউজ এর উপরে একটা মুভি আছে, ম্যাম, তো আপনার ওটা আপনি আপনার শেয়ারিং স্ক্রিনটা একটু অফ করুন, তাহলে ওটা বোঝা যাবে। অফ হলো। হ্যাঁ, হয়েছে ম্যাম। হয়েছে ম্যাম, হ্যাঁ।
হ্যাঁ, মুভিটা তো শেষ হয়ে গেছে। আর যদি এবারে কিছু পার্টিসিপেন্ট কিছু জিজ্ঞেস করতে চায়, কোনো কোশ্চেন হলে জিজ্ঞেস করতে পারেন। পার্টিসিপেন্টদের পক্ষ থেকে কারোর যদি কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা সরাসরি জিজ্ঞাসা করতে পারেন বা চ্যাট বক্সও ইউজ করতে পারেন। এটা একটু সেন্সিটিভ ম্যাটার আছে, যারাই এটা ডিল করবে তো ওরা একটু ধ্যান রাখতে লাগবে ওদের, কি যেমনি কি কিছু ডিসক্লোজ না করে দেয়। ওদের ইনফরমেশন গুলো অনেক প্রাইভেট থাকে, অন্য কারোর সাথে শেয়ার না করলে নিজের যারা ট্রিট করবে, যারা কাউন্সিলিং করছে শুধু নিজের অব্দিই রাখবে ওটা। আর টিচারদের রেসপন্সিবিলিটি আছে, টিচারদের রোল আছে ওটাতে বেশি, কেন কি আমরা তো দেখি এমনি বাচ্চাদের, কিন্তু কিছু জানতেও চেষ্টা করি না, দেখলে জানলেও কিছু করতে চাই না, কেন কি নিজে না ফেঁসে যাই এটা ভেবে। কিন্তু যেটা চাইল্ড হেল্পলাইন নম্বর আছে ওটাতে খবর দেওয়া যেতে পারে। আর যদি বেশি কেউ সেন্সিটিভ হয় কারোর কাছে, এই পিপিটিতে 2-4টে এই জন্যই আমি ওটা পিকচার গুলো লাগিয়েছিলাম, কি ওদের যে পেন আছে ওটা ফিল করার জন্য, কি কত কষ্টতে থাকে ওরা, মানে ওদের কারোর শেল্টার নেই, প্যারেন্টস নেই, কি করে থাকে, কোথায় খায়, কোথায় থেকে, পড়াশোনা তো অনেক দূরের কথা আছে, যাদের খাবারই ব্যবস্থা নেই তো ওরা পড়বে কেমনি করে। তো ওই সবের জন্য এটা এই টপিকটা আমি ডিসকাস করলাম এটাতে, কি অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্যারেন্ট একটু রেসপন্সিবিলিটি হয়ে যায়, কি যদি এমনি আমার ক্লাসরুমে যদি এমনি কেউ কেস আসে তো আমি কেমনি হ্যান্ডেল করব, আমার চোখের সামনে কোনো বাচ্চা এমনি আসে তো ওটার জন্য কি করা যেতে পারে। তো কারোর কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার আপনি জিজ্ঞেস করে নিন, যদি কিছু থাকে তো বলুন, আপনার কিছু কোয়েরিজ থাকে তো আপনিও জিজ্ঞেস করতে পারেন। ম্যাম, আমারই এক স্টুডেন্ট দীপালি নায়ক, ও একটা অনেক লম্বা মেসেজ দিয়েছে চ্যাট বক্সে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, সম্ভবত অনেকক্ষণ ধরেই লিখছে। আচ্ছা এটা ওর কোনো কোশ্চেন নয়, আজকের হুম, টপিক সম্পর্কে ওর একটা মানে ওপিনিয়ন শেয়ার করছে। হ্যাঁ, হ্যাঁ, আজকের টপিকটা শুনে একটা কথাই বারবার মাথায় আসছিল, চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজের মতো ঘটনা শুধু আইন দিয়ে বা একজন অপরাধীকে শাস্তি দিয়েই পুরোপুরি বন্ধ করা হ্যাঁ, সম্ভব নয়। ওটা তো কারণ ওটাই। একজন অপরাধী একদিনে তৈরি হয় না, তার চিন্তা ভাবনা আর ব্যবহারও একদিনে তৈরি হয় না। আমরা ছোটবেলা থেকেই মেয়েদের অনেক কিছু শিখিয়ে বড় করি। সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, সাবধানে চলতে হবে, অপরিচিত কাউকে বিশ্বাস করা যাবে না। কিন্তু একইভাবে আমরা কি ছেলে সন্তানদের শেখাই যে কোনো মেয়ে বা কোনো শিশুর দিকে খারাপ নজরে তাকানো না তো ভুল, তাদের মেয়েদের সাথে করতে হবে? ছেলেদেরও শেখানো উচিত, ওদেরও শেখালে ভালো হবে, কি কেমনি করে ব্যবহার করতে আছে, মেয়েদের সাথে কেমনি করে ব্যবহার করতে আছে। ওদের পিয়ার গ্রুপে মেয়েরা আছে, ওদের স্কুলে মেয়েরা আছে, বাড়িতে, সোসাইটিতে, আশেপাশে, তো মেয়েদের সাথে ওরা কেমনি বিহেভ করবে এটাও শিক্ষা দেওয়া চাই। ছেলেদেরও মানে প্যারেন্টসরা শুধু মেয়েকে না দিয়ে ছেলেদেরও মানে কি এরকম টাইপের, যেমনি আমরা মেয়েদের বলি কি এরকম করতে নেই, এরকম যেতে নেই, এরকম, তো ছেলেদেরও নেই বলা উচিত কি এটা করতে নেই, এরকম করবে না। তো এইসব জিনিসগুলো ওদেরও জানা চাই, কি এরকম ছেলেরাও জানবে তো ভালো হবে, কেন কি যদি ওরা জানবে তো বুঝবে কি করতে নেই, কি করতে আছে। যখন অব্দি ওরা এটা কগনিশন আসবে না, বুঝবে না, তখন অব্দি ওরাও আরো বেশি ফিল করতে পারবে না। তো এটা আছে সব ফিলিং এর ম্যাটার, ফিলিং, ইম্প্যাথি যখন অব্দি ডেভেলপ হবে না, যে বিহেভিয়ার আছে, যে আমাদের হার্টে, যে আমরা যেমনি যেমনি আমরা পড়ি এডুকেশনে, যে পড়ি একটা তো কগনিটিভ আছে, একটা হার্ট আছে, হ্যান্ড আছে, তো হার্টে যে আছে ফিলিং যাকে বলা হয়, তো ওটা ডেভেলপ করার জন্য ওদেরও মেয়েদের সাথে সাথে ছেলেদেরও শিক্ষা দেওয়া উচিত আছে, কেন কি এটাতে মেয়েরাও ইনভলভ আছে, মেয়েদের থেকে যারা অফেন্ডার আছে, অফেন্স যারা করে ওদের ছেলেদের সংখ্যা বেশি আছে।
ওরা। তো এই জন্য ওদেরও এডুকেশন, এই সেক্সুয়াল অ্যাবিউজের ওদেরও এডুকেশন ইম্পর্টেন্ট আছে। আপনি কি বলছিলেন, ওই স্টুডেন্ট কি লিখেছে আপনি পড়ে শোনাবেন তো ওটা? হ্যাঁ, ওটাই পড়ছিলাম ম্যাডাম, ওটাই পড়ছিলাম আচ্ছা। আমি। ও দীপালি এটাই বলতে চাইছে যে আমরা সমস্ত যে ব্যারিয়ার্স গুলো, সমস্ত বাউন্ডারি গুলো, সেটা শুধু মেয়েদের মধ্যেই, মেয়েদের না না, পক্ষ মেয়েদের থেকে মধ্যে না। নাই, আছে, কিন্তু ভালনারেবল তো বেশি মেয়েরা থাকে না, ওরা বেশি সাফার করে। হ্যাঁ ছেলেরা সাফার করে, এমনি না কি ছেলেরা সাফার করে, মেয়েদের সংখ্যা বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, সে হ্যাঁ, বলতে তো চাইছে এটাই এটাতে যে একটা এটাতে ছেলে, একটা ছেলেকেও ছোট থেকে এই শিক্ষাই দেওয়া উচিত যে একটা হ্যাঁ, মেয়েকে সম্মান একদম। করতে শেখা, বা হ্যাঁ, একটা একদম মেয়ের নিশ্চয়ই। নাকে সম্মান দেওয়া, আহ, হ্যাঁ, হ্যাঁ, এই একদম এই নিশ্চয়ই। বিষয়গুলো আর কি। নাকে সম্মান দেওয়া অনেক ইম্পর্টেন্ট আছে। একদম। এবং সে আরো একটা বিষয় বলতে চাইছে যে এই বিশেষ করে স্ট্রিট চিলড্রেনদের যে, যেখানে তাদের পরিবার, নিরাপত্তা, ভালোবাসা সবকিছু থেকেই যেহেতু তারা বঞ্চিত, তাই তাদের রক্ষা করা বা তাদের নিরাপত্তা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়। এটা হ্যাঁ, হ্যাঁ, আহ, আমাদের যে মনুষ্য সমাজ রয়েছে, সেটা, সেই সমাজেরও একটা বড় দায়িত্ব রয়েছে। দায়িত্ব আছে, এবং দায়িত্ব আছে। যেমনি কি আরটি অ্যাক্টে তো সবাই রেসপন্সিবল আছে কি একটা বাচ্চা এডুকেশন থেকে বাদ না যায়। তো প্রত্যেকটা বাচ্চাকে এডুকেশন দেওয়া জরুরি আছে, রেসপন্সিবিলিটি সোসাইটির আছে, টিচারের আছে, প্যারেন্টস এর আছে, যারা সোসাইটিতে যতজন থাকে ওরা সবাই রেসপন্সিবল আছে ওটার জন্য। তো এটা তো একটা কেন কি আমরা তো ডেভেলপিং কান্ট্রি আছি, ডেভেলপড কান্ট্রি নেই কি ওখানে এইসব কোনো পাওয়ার্টি নেই আর এরকম তো কোনো ব্যবস্থা নেই। তো ওখানে প্রত্যেকটা চাইল্ডকে এডুকেশন পাওয়া কম্পালসারি আছে। এখানেও রুল তো আছে কম্পালসারি, কিন্তু কতটা বাচ্চারা বেঁচে যায় এডুকেশন থেকে, শেল্টার থেকে, প্রোটেকশন থেকে, খাওয়া দাওয়া, মানে ওদের কত বাচ্চাদের তো এইসব পাওয়াই যায় না। তো এটা একটা সোসাইটির একটা ঢাঁচা বলে এমনি এরকম আছে, এমনি আমরা সোসাইটিতে থাকি কি এইসব জিনিসগুলো অনেক দেখা যায়। তো এটা চেঞ্জ করতে এখন তো ধীরে ধীরে মানুষগুলো অনেক এডুকেটেড হচ্ছে। তো যারা এডুকেটেড হয়ে গেছে, যারা এটা বুঝতে পারে, যারা এমপ্যাথি যাদের শো হয় কি অন্যদের পেনটা ফিল করতে পারে, তো ওরা কিছু কাজ করে, নিশ্চয়ই করে। অনেক এনজিও আছে, অনেক জায়গাতে কাজ করে লোকেরা এটাতে। তো ধীরে ধীরে আমি এই জন্যই টপিকটা নিলাম কি কয়েকবার আমারও এটাতে বাচ্চারা আসে। আমি আপনাকে এক ঘটনা বলছি কি একটা স্কুলে ওখানে মেয়েরা, এমনি বাচ্চাদের না যে মেয়েরা থাকে ওদের না একটু হিস্টিরিয়া, যেমনি হিস্টিরিয়া থাকে, হিস্টিরিয়া অ্যাটাক আসে, হিস্টিরিয়াতে যেমনি অ্যাটাক আসে ওরকম অ্যাটাক আসে ওদের, মানে কি অজ্ঞান হয়ে পড়ে যায় ওরা। তো ওই স্কুলের মধ্যে মানে একটা মেয়ে না, অনেকগুলো মেয়ে প্রেয়ারের সময় অনেকগুলো মেয়েরা অজ্ঞান হয়ে যেত, শুনেছিলাম আমি। তারপরে দেখলামও, তারপরে ধীরে ধীরে পাতা চললো কি প্রিন্সিপাল যে ছিল ওদের সাথে ঠিক ব্যবহার করতো না। তো এটাতে ভয় খেয়ে ওরা যে আছে, যখন ওকে দেখতো তো ভয় খেয়ে এরকম অজ্ঞান হয়ে যেত। তারপরে কিছু কিছু কথা বলা হলো, মানে প্রিন্সিপালের সাথে, কারণ কি এমনি সেন্সিটিভ ইস্যু আছে কি যদি আমরা ওই জায়গাটা ছেড়ে দেবো তো ওরা আবার থেকে ওদের টর্চার করবে। তো ধীরে ধীরে যেমনি স্টুডেন্টরা যায় পড়াতে, যখন বাচ্চারা যায় বিএড ট্রেনিং লাগে, টিচার ট্রেনিং লাগে, ইন্টার্নশিপে যায়, তো যখন অবজারভেশনে থাকে না মেয়েরা, তখন ধীরে ধীরে ওদের টেন্ডেন্সিটা কম হয়ে গেল, কম হলো ধীরে ধীরে করে। তারপরে ওদের বিহেভিয়ারও একটু ঠিক হলো, মানে কি প্রেয়ারে ফের যেমনি মেয়েরা পড়ে যেত ওটা অনেক কম হয়ে গেল, বন্ধই হয়ে গেল প্রায় প্রায়। তখন ঠিক আছে, ওটাও বোধহয় বুঝতে পেরেছে, ওটাও ইনডাইরেক্টলি বলা হয়েছিল, তো বুঝতে পেরেছে, তখন নর্মাল আছে সব জিনিসগুলো। তো ধীরে ধীরে যদি আমরা কিছু করতে পারি, তো যদি রুলস রেগুলেশনে না যাই, আর যদি পুলিশ কেস না করা হয়, এমনি যদি বিহেভিয়ার কন্ট্রোল হয়ে যায়, তো ওটা মনে হয় বেশি ভালো থাকে। আরো কিছু আরো কিছু আহ, বলতে আর চাইছেন? আর কি কারোর কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, প্লিজ। আমরা হয়তো দিনের দিনের শেষে দেখতে পাই যে হয়তো কোনো স্টুডেন্ট বা আমাদের আশেপাশে কোনো যদি ছেলে মেয়ের মধ্যে এই সকল ঘটনাটা ঘটে, সেটা হয়তো অনেক প্যারেন্ট বা অনেক টিচার সেটাকে সামলে নেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেসব বাচ্চাগুলো, ওই যে স্ট্রিট বাচ্চাগুলো, তাদের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম ধরনেরই হয়। সেখানে যদি কিছুটা তারা বলতেও চায়, তাহলে কিন্তু সেই জিনিসটা তাদের মানে প্রকাশ করার জায়গা থাকে না। তাদের ক্ষেত্রে মানে সমস্যার সমাধান কি হতে পারে? ওদের সম্বন্ধে যদি আপনি জানতে পারেন তো সবচেয়ে আগে তো পুলিশ রিপোর্ট করতে হয়, হেল্পলাইন যেটা নম্বর আছে ওটাতে রিপোর্ট করতে হয়। ওরা ওই বাচ্চাটাকে শেল্টার দেবে। ওরা যেটা কেয়ার সেন্টার আছে, জুভেনাইল সেন্টার আছে, যাকে বাল সম্প্রসারণ গৃহ বলা হয়, মেয়েদের জন্য আলাদা আছে, ছেলেদের জন্য আলাদা আছে, তো ওখানে নিয়ে যায়। তারপরে রিপোর্ট হয়, পুলিশ রিপোর্ট হয়, জানাজানি হয়। তারপরে ওদের সেফটির জন্য ওরা ওখানেই বড় হয়, ওখানে ওদের আচ্ছা। প্রোটেকশনে বড়া করা হয়। স্কুলও পাঠায়, অনেক বাচ্চারা এমনি আছে স্কুলও যায়, এডুকেশন নিচ্ছে। তারপরে ওদের বিহেভিয়ার, তারপরে যারা এডিকশন এসে যায়, অনেক বাচ্চারা এডিক্ট হয়ে যায়, তো ধীরে ধীরে করে এডিকশন থেকেও বার করা যায়। তো পুরো ওদের কেয়ার চলতে থাকে, ওটা পুরো আছে সিস্টেমের মধ্যে। এরকম আছে, যদি হেল্পলাইনে আপনি রিপোর্ট করবেন, ওরা হেল্প করে, নিশ্চয়ই করে। ওখানে ওদের কাউন্সিলরও পাওয়া যায়, ডক্টরসও পাওয়া যায়, মাঝে মাঝে ডক্টরদের কাছেও যায় বাচ্চারা। একটা আমি এখনকার ডক্টর থেকেই শুনেছি, ঘটনাটা বলছি। যেমনি অ্যাডপশন আপনি এজেন্সি কারা শুনেছেন না, যেখানে বাচ্চারা থাকে, এমনি বাচ্চারা তারপরে ওদের কেউ অ্যাডপ্ট করে। তো ওখানে তিনজন মেয়ে হলো, ওরা একটা বাচ্চা ছেলেটাকে নিয়ে যায়, অ্যাডপ্ট করে। বাচ্চাটা ছিল মানে 10 বছর থেকে নিচেই ছিল, ছোটই ছিল। নিয়ে যায় বাড়িতে, তারপরে ওরা অনেক কাজ করায়, ওই বাচ্চাটার থাকে, বাড়ির কাজ করায়, সব কাজ করায়, নিজেরও কাজ করায়, সে নিজের হাত পা দেওয়ানো, তারপরে সেক্সুয়ালি অ্যাবিউজ করে। 6 মাস পরে ওই বাচ্চাটাকে আবার ওরা ফেরত করে দেয় যে আমরা আর রাখতে পারবো না। তো ওই বাচ্চাটা ওই সময় কথা বলা বন্ধ করে দিয়েছিল, কথাই বলতো না কারোর সাথে, কেউ কিছু জানতেই পারতো না, একদম মুখ বন্ধ ছিল। ধীরে ধীরে করে আনা হলো, হসপিটাল আনা হলো, ওকে সাইকিয়াট্রিস্টের কাছে গেল। তো এরকম বাচ্চাদের সাথে না একবারে ইন্টারভিউ করা হয়, বারবার যদি ইন্টারভিউ করে জিজ্ঞেস করবে, ওই ইনসিডেন্ট গুলো জিজ্ঞেস করবে, তো ওরা বলবে না। এক জানা হলো, ফের তারপরে ওরা বললো, ওই বাচ্চাটা বললো নিজের সব ঘটনাগুলো, কি দিদিরা দিয়ে গিয়েছিল, এরকম করতো, এদিকে টাচ করতো, ওদিকে টাচ করলো, এইসব করতো আমার সাথে। তারপরে অনেক কাজ করাতো, খেতেও দিত না। তারপরে ফের ওরা যে অ্যাডপশন যেটা এজেন্সি ছিল, ওদের বলা হলো, ওরা ওখানে তারপরে ওকে মানে কাউকে দেওয়া হয়নি, ওরা অন্যকে দেওয়ার চেষ্টা করছিল ওই বাচ্চাটাকে, তারপরে দেওয়া হয়নি। ডক্টর বললো কি ওই বাচ্চাটাকে এখন 6 মাস অবধি এখানেই থাকতে দাও, যখন ঠিক হয়ে যাবে তারপরে ও নিজের যখন ইচ্ছা হবে তখন যাবে অন্য বাড়িতে। তারপরে এখন তো ঠিক আছে, কথাবার্তা বলছে, ভালো আছে, হ্যাপিলি আছে, স্কুল যাচ্ছে, তো ঠিক হয়ে গেছে আগে থেকে। তো এরকম ব্যবস্থাও আছে, কাজ হয় এটার সাথে, কিন্তু এটাই একটু সেন্সিটিভ টপিক আছে, সেন্সিটিভ আছে টপিকটা, তো কেউ অত বেশি নিতে চায় না, বলতেও চায় না। হ্যাঁ, কিন্তু যারা সেন্সিটিভ এটাও বাস্তব ম্যাডাম। এটাও একটা মানে কি বলবো, ডিস্ট্রয়িং রিয়েলিটি যে গভর্নমেন্টের অনেক রকমের ইনিশিয়েটিভ আছে, অনেক রকমের লজ আছে, অ্যাক্ট আছে, কিন্তু এগুলো নিয়ে পাবলিকে মানে পাবলিকেরদের মধ্যে এর প্রচারটা বা হাইলাইটটা এটা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস নেই, অত জানাজানি নেই, আর তারপরে ভয় আছে ওদের কি আমাদের কিছু না হয়ে যায়, আমাদের নাম না এসে যায়, এইসব হ্যাঁ, এবং ফিয়ার আমরা আছে, অ্যাংজাইটি আছে। আমাদের এই শিক্ষিত সমাজ বা আমরা যত বেশি শিক্ষিত হচ্ছি বা সভ্য হচ্ছি, আমাদের মধ্যে একটা ওই উটকো ঝামেলায় পড়বো না, এই ধরনের একটা টেন্ডেন্সিও হ্যাঁ, কাজ একটা করে। টেন্ডেন্সি তো থাকেই ওটা। তবে এই চাইল্ড লাইনের যে বিষয়টা, এটা প্রত্যেকটা স্টেশনে তো হ্যাঁ, কম্পালসারিলি আছে, প্রত্যেকটা কম্পালসারি। ডিস্ট্রিক্টে হ্যাঁ, আছে, এবং হুম, বেশ কিছু এনজিও আছে যারা অ্যাক্টিভলি কাজ করে। আমি কাজ করছে। ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে বলি, স্বয়ং হ্যাঁ, সিদ্ধা বলে গভর্নমেন্টের ওয়েস্ট হুম, বেঙ্গল পুলিশের একটা ইনিশিয়েটিভ আছে, আমিও যেটার হুম, সাথে আই এম দ্য পার্ট অফ দিস ইনিশিয়েটিভ হুম, from 2019.
তো এটাও অ্যাক্টিভলি খুব কাজ করে চলেছে, চাইল্ড ট্রাফিকিং থেকে চাইল্ড হ্যাঁ, অ্যাবিউজ, তাই। সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যাঁ। এগুলো খুব দারুণ কাজ হয়। এবার যেহেতু আমার বাড়ি পুরুলিয়াতে, আমি পুরুলিয়া থেকেই বিলং করি, যার ফলে সেখানে এই ধরনের চাইল্ড ট্রাফিকিং এই ব্যাপারগুলো খুব একটা ছিল না, যার ফলে আমার সেরকম ভাবে তেমন একটা এটার কোনো কন্ট্রিবিউশন সেইভাবে নেই। কিন্তু আমরা যে না, কিন্তু এই জিনিসগুলো জানা চাই কি কখনো যদি এমনি ইনসিডেন্ট সামনে এসে গেল তো কেমনি করে রিঅ্যাক্ট করতে হবে, কেমনি বিহেভ করতে আছে, কাকে অ্যাপ্রোচ করলে প্রবলেমটা সলভ হতে পারবে, এইসব একদমই তাই। জানলে যে অ্যাওয়ারনেস আছে ওটা জানা চাই হ্যাঁ, হ্যাঁ। সবাইকে। আর কারোর কোনো প্রশ্ন বা ওপিনিয়ন শেয়ার করার আছে? ম্যাম আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ নিজের একটু হ্যাঁ, পরিচয়, আসলে এখানে হ্যাঁ একটু নিজের পরিচয় দেবেন প্লিজ। এখানে আসলে বৃষ্টি হচ্ছিল তাই হয়তো আওয়াজ করতে আসছে না হয়তো, বাট আচ্ছা, ঠিক আছে। আমি বানেশ্বর সার্ভিসওয়ালা থেকে বলছি, এডুকেশন ফার্স্ট টাইম থেকে। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করবো, অল্প অনেক কিছু আছে সিলেক্ট করার জন্য, কিন্তু সেরকম একটা টাইম নেই। তো আমি একটা পয়েন্ট সিলেক্ট করবো, সেটা হচ্ছে আমাদের আরো বেশি ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে। মিনস যে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা কনসেপ্ট থাকে, ওটা সাইকোলজিতে থাকে বা এডুকেশন হয়তো পড়ানো পরে, আমি জানি না ঠিক, কিন্তু অর্জুন, আওয়াজটা ক্লিয়ার আসছে না, না, আমরা আমার বুঝতে পারছি না কথাগুলো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চ্যাট বক্সে সেটা লিখতে পারো, আওয়াজটা একদমই বোঝা যাচ্ছে না। আচ্ছা স্যার। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, পিন্টু এও আমার স্টুডেন্ট। আপনার কাছ থেকে একটা মতামত জানতে চাইছে পিন্টু। হ্যাঁ, স্কুলে ছাত্র বা ছাত্রীদের একটা নির্দিষ্ট ড্রেস কোড থাকে, কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি কোনো ড্রেস কোড থাকে না। কিন্তু সেখানেও কিছু কিছু শ্রেণীর ছেলেদের বা মেয়েদের ছোট ছোট ড্রেস লক্ষ্য করা যায়। এটা কি শিক্ষাঙ্গনে ব্যবহার করা উচিত? এটা তো এটা ড্রেস কোড যে আছে, কেন কি এখানে কলেজে যারা যায় ওদের তো অত ইন্টেলেক্টলি ওরা ডেভেলপ হয়ে যায়, মানে কি ওদের 18 প্লাসই থাকে মনে হয় বাচ্চারা যারা কলেজ যায়। তো ওটা তো নিজের নিজের বিহেভিয়ারের ওপর আছে কি আমি সামনে वाला থেকে কেমনি বিহেভ করছি। ছোট ড্রেস ওর তো পার্সোনাল ইস্যু আছে, ও পড়তে পারে, নিশ্চয়ই পড়তে, ওকে যদি যেটাতে ওকে ভালো লাগছে ও পড়তে পারে, কিন্তু ছোট ড্রেস পরা কোনো অপরাধ নাই। ওটা নিজের নিজের লাইকিং আছে, কিন্তু ওই মেয়েদের ছেলেগুলোকে এরকম দেখছে, ওটা তো ছেলেদের বিহেভিয়ার আছে। ছেলেদের মানে কি যদি ওদের ছোট ড্রেসে যদি সম্মান, যদি ওদের ফিমেল যে পার্সোনালিটি আছে যদি ওকে সম্মান করে, তো ওদের কোনো খারাপ পড়বে না কি ছোট ড্রেস পরে আছে কি বড় ড্রেস পরে আছে। তো এটা আমাকে মনে হয় না কি কলেজে ড্রেস কোডে জরুরি থাকা উচিত। স্কুল অবধি ঠিক আছে, কিন্তু একটু তো ফ্রিডম হওয়াই চাই, চাহে বয়েজ হোক চাহে গার্লস হোক, একটু ফ্রিডম তো নেসেসারি আছে ওদের। এটা যে আছে বিহেভিয়ার উপরে ডিপেন্ড করে কি যদি আমি এডুকেটেড আছি তো আমি কিরকম দেখছি, কিরকম নিচ্ছি, আমার আন্ডারস্ট্যান্ডিং কিরকম আছে, আমি কত ডেভেলপড আছি, আমি ইমোশনালি কত ডেভেলপড আছি, আমার বিহেভিয়ার কিরকম আছে, নিজেকে দেখা, ওই সময় নিজেকে দেখা উচিত কি আমি কি করছি, আমি কিরকম আছি, আমি কিরকম ভাবছি, আমার থিঙ্কিং লেভেল কি আছে। নিজের বিহেভিয়ারটা নিজেকেই কন্ট্রোল করতে হবে, অন্য কেউ কন্ট্রোল করবে না। অন্য যা করছে ও করুক, তোমার নিজের বিহেভিয়ারটা কন্ট্রোল করতে আছে।
ওটাই আছে নিজের বিহেভিয়ার, কন্ট্রোলিং বিহেভিয়ার, সেলফ ডিসিপ্লিন যাকে বলে। তো ওটাও শিক্ষা দেওয়া আছে, বাড়ি থেকেই শুরু হয়। বাড়িতে যেমনি মেয়েদের দেওয়া হয় অমনি ছেলেদেরও দেওয়া উচিত, সবাইকে দেওয়া উচিত ওরকম। আমার যেমনি মতামত আছে, বাকি সবার নিজের নিজের আলাদা মতামত আছে করা উচিত কি না করা। থ্যাংক ইউ ম্যাম। অর্জুন কিছু বলছিলে, তুমি কি বলবে? মনে হয় না। যাই হোক, আচ্ছা, অর্জুন লিখেছে, অর্জুন জানতে চাইছে যে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের শিক্ষা নেওয়া উচিত। এটাকে ইমোশনাল ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে আরো বেশি স্ট্রং করা উচিত আমাদের। কারণ অনেক কিছু চাইল্ডহুড এক্সপিরিয়েন্স থেকে যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে না, বাট থ্রু ইমোশনাল ইন্টেলিজেন্স উই ওয়ার্ক অন দোজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড গিভ ইট এ সেন্স অফ মিনিং। অবশ্যই ইমোশনাল ইন্টেলিজেন্ট এখন তো মানে শুধু ইন্টেলিজেন্ট হলেই হবে না। ইমোশনালি ইন্টেলিজেন্ট আমরা যত বেশি হতে পারবো, আমাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি বা অ্যাডজাস্টমেন্ট ক্যাপাবিলিটি তত বেশি হবে। আচ্ছা, 1 মিনিট, আমি ম্যাডাম ডিসকানেক্টেড হয়ে গেছেন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে ওকে, নো নো প্রবলেম ম্যাম, নো প্রবলেম। হ্যাঁ, আপনি আর জয়েন না করলেও হবে। আপনার কাছে আমি দুটো রিকোয়েস্ট ভার্বালি করে রাখছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সমস্ত রিসোর্স পার্সনরা যেখানে আছেন আর কি। তো উইথ ইউর কাইন্ড পারমিশন, ক্যান আই জয়েন ইউ ইন দিস গ্রুপ? হ্যাঁ 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 হ্যাঁ। আর এমনি আপনার কোনো হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওটা ওটা করাই হয় আমাদের। হ্যাঁ, আর ইন ফিউচার আমাদের একটা প্ল্যানিং আছে একটা বুক ভলিউম করার এই লেকচারস গুলোকে নিয়ে। তো আপনার পরবর্তীকালেও আপনার কোঅপারেশন থাকবে এই আশা রাখছি। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে 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 ম্যাম। হ্যাঁ, সেটা অফিসিয়ালি ইন্টিমেশন দেওয়া হবে আপনাকে পরবর্তীকালে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ। হ্যাঁ অর্জুন, অ্যাকচুয়ালি ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছেন। ম্যাম এমন একটা ইন্টেরিয়ার জায়গাতে থেকে বিলং করছেন, মানে উনি যে ইউনিভার্সিটিতে কর্মরত আছেন সেখানে, সেটা খুব ইন্টেরিয়ার জায়গা। মধ্যপ্রদেশের একটা খুব ইন্টেরিয়ার জায়গা আর কি, মানে বন জঙ্গলের পাহাড় টাহাড় এইসবের মাঝখানে ইউনিভার্সিটি আছে, সেই রকম একটা জায়গা। তো সেখানে খুব বেশিরভাগ সময়ই ইলেকট্রিসিটি বা ইন্টারনেট এগুলো থাকে না। এটা আমাকে ম্যাম আগে থেকেই বারবার অ্যাওয়ার করেছেন। আমি বললাম কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট এটাই ঘটলো, এখনই ডিসকানেক্ট হয়ে গেলেন এবং আমাকে সেটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলেন। অসুবিধা নেই, আমাদের সেশনটা ফ্রুটফুলি কমপ্লিট হয়েছে এবং আশা করছি তোমাদের অনেকের কাজে লেগেছে, আপনাদের অনেকের কাজে লেগেছে, বা এই ধরনের একটা অ্যাওয়ারনেস আজকের এই 186তম পর্ব থেকে আমরা দিতে পারলাম। সেটা যদি মানে সত্যিই যদি
একটুও সচেতনতা আমাদের মধ্যে তৈরি হয়, তাহলে আমাদের এই আজকের পর্বটা সার্থক আর কি। আজকের এই আলোচনা সভাটা সার্থক। আহ, মাঝখানে কয়েকটা বিষয় নিয়ে, একটা ড্রেস কোডের বিষয় নিয়ে ইস্যু তৈরি হলো। অর্জুনের ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একটা ইস্যু তৈরি হলো। আহ, আমি প্রথমে ড্রেস কোডের বিষয়টা নিয়ে বলি। ড্রেস কোড আমরা কেন, মানে স্কুল লেভেলে ড্রেস কোড কেন থাকে, এই বিষয়টা আমি একটু বলি। আমরা কেউ কিন্তু কোনোদিন ভাবি না যে স্কুলে কেন ড্রেস পরতে হয়, এবং স্কুল লেভেলে যারা পড়ে তাদের জেনারেল এজটা কত, মানে ন্যাচারাল এজটা কত, তারা কিন্তু প্রত্যেকেই ইম্যাচিওর, উইদিন 18 ইয়ার্স ওল্ড, এর মধ্যেই প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু থাকে। এক্সেপশনাল দু একজন হয়তো সিনিয়র এজেডও থাকে, ব্যাকট্যাক পাওয়ার ক্ষেত্রে হয়তো, বা ফেলটেল করে যাওয়ার ক্ষেত্রে। এই ইম্যাচুয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের সবসময় একটা, মানে বিভিন্ন ধরনের সোশ্যাল ইস্যুস, মেন্টাল ইস্যুস এগুলো কাজ করে, যেহেতু তাদের ব্রেনটা হচ্ছে আন্ডার ডেভেলপড, মানে তখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি, বা সেই পরিণতিটা লাভ করেনি। সমাজের বিভিন্ন বিষয় বা আমাদের এই মানসিক বিভিন্ন বিষয়কে বোঝার যে সামর্থ্যটা দরকার, সেই সামর্থ্যগুলো তখনও সেইভাবে তাদের মধ্যে তৈরি হয় না। যে কারণে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা ক্লাস 5-এ একটা খুব ধনী পরিবারের বাচ্চা যদি, সে স্বাভাবিকভাবেই, তার যেহেতু স্বাচ্ছন্দ্যতা আছে, আর্থিক সচ্ছলতা আছে, সে একটা খুব হাইফাই জামা কাপড় পরে স্কুলে আসবে, সুটেড বুটেড হয়ে। একই ক্লাসে একটা অত্যন্ত দরিদ্র বাড়ির বাচ্চা, সে কিন্তু তার হয়তো খুব ময়লাও থাকতে পারে, কোনো জায়গা ছেঁড়াও থাকতে পারে, এমনকি দেখা গেল সে খালি পায়ে এসেছে। এর ফলে যে ঘটনাটা ঘটবে, ওই দুই বাচ্চার মধ্যে, এই দুই ধরনের বাচ্চার মধ্যে একটা বিভেদ তৈরি হতে থাকবে ধীরে ধীরে। যখন বছরের পর বছর ধরে তারা একটা ক্লাসকে শেয়ার করবে, একটা ক্লাসরুমকে শেয়ার করবে, একটা এনভায়রনমেন্টকে শেয়ার করবে, কিরকম বিভেদ না, আমার এই আছে ওই আছে, এগুলো তার মধ্যে কিন্তু এই বোধগুলো তখনও তৈরি হয়নি যে এগুলো আসলে কিছুই না, আমরা সবাই মানুষ, বা এই আমার যেটা আছে সেটা আসলে আমার নয়, সেটা আমার বাবার বা আমার পরিবারের। এই বোধগুলো কিন্তু তখনও তৈরি হয়নি, এগুলো তার আগের বিষয়। তো এর ফলে বিভেদটা তৈরি হবে। একটা এই বিভেদ মূলক আচরণটাই তার মধ্যে ধীরে ধীরে ডেভেলপ করতে থাকবে, যে ওরা একটা শ্রেণীর মানুষ, মানে আমরা যেগুলো অনেক বছর আগে আমরা যে অস্পৃশ্যতা, ছুৎকার, আমরা যে বৈষম্যগুলো দেখতাম সমাজ ব্যবস্থায়, যে একটা এখনো এখনো আছে, এখনো কিছু কিছু মানুষের মধ্যে এই বিকৃত মানসিকতাগুলো আছে। বাড়িতে একটা তথাকথিত যারা নিম্ন শ্রেণীভুক্ত মানুষ বলে সমাজ যাদেরকে দাগিয়ে দিয়েছে, আমি ধরে নিলাম, আমি এটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে বলছি না, তোমরা সবাই যথেষ্ট বড়, তোমরা বুঝতে পারছো। সেরকম কোনো একটা শ্রেণীর মানুষ কোনো এক অত্যন্ত উচ্চ সম্ভ্রান্ত পরিবারের মধ্যে গেলেন কোনো একটা কাজে, সেখানে হয়তো তাকে বলা হলো যে আপনি বাড়ির বাইরেই থাকুন, মানে ঢুকবেন না। কারণ কি না, ঢুকলে অপবিত্র হয়ে যাবে বাড়িটা, বা কোনো জিনিসে হাত দেবেন না, আগেই নির্দেশ দিয়ে দেওয়া হলো। এই যে অস্পৃশ্যতা, এই বৈষম্য, বিভেদ, এগুলো নিয়েই তখন শিশুদের মানে মস্তিষ্কটা তৈরি হতে থাকে, যেটা পরবর্তীকালে
সমাজ ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে চালিত করবে। পাশাপাশি আরেকটা যেটা হয়, আমাদের শিক্ষার কাজ হচ্ছে সমাজের মধ্যে ঐক্যতাকে প্রতিষ্ঠিত করা। এই ঐক্যতা তো দেখাই যাবে না, কারণ ছোট থেকেই আমি সেই বিভেদমূলক আচরণ বা বৈষম্যমূলক আচরণটাকে নিয়েই বড় হচ্ছি, সেটাকেই পুষ্টি যোগাচ্ছি। পাশাপাশি একটা যে ওন ফিলিং, উই উই ফিলিং, আমরা বোধ, এই আমরা বোধটাও জাগবে না যদি কোনো ড্রেস কোড না থাকে ওই বাচ্চাদের মধ্যে। আমরা এক, আমরা সবাই এক, ওর ড্রেসও এক, আমার ড্রেসও এক, তখন আর পার্থক্য আসবে না। এই ডিসিপ্লিনগুলোর জন্যই স্কুলে অনেক এ ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে না। এগুলো মূলত তাদের মধ্যে সেই ডিসিপ্লিন, তাদের মধ্যে সেই মেন্টাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্টের জন্যই সেগুলো রাখা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই কারণেই নেই, কারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যারা যুক্ত হয়েছে তারা অবশ্যই মস্তিষ্কের সেই পরিণতিটা নিয়ে ভর্তি হচ্ছে, তাদের সেই বোঝার ক্ষমতাটা তৈরি হয়েছে, ধনী দরিদ্র এই বিভেদগুলো তাদের মধ্যে থেকে অনেকটাই দূর হয়েছে, যার ফলে এখানে এসে আর ওই ড্রেস কোডটা কোনো ম্যাটার করে না। সে বুঝতে পারে যে আমার সামর্থ্য এতটুকুই, তাই আমি এই ড্রেস পরে এসেছি। তার সামর্থ্য আছে বলেই সে ভালো ড্রেস পরে এসেছে। আমাকে কি করতে হবে? ওর মতো হতে গেলে আমাকে আরো বেশি লেবারাস হতে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে, আমাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। আর ওই ছোট বাচ্চাদের মধ্যে ওই যখন গরিব বাড়ির বাচ্চাটা, সে ধীরে ধীরে ওই বৈষম্যমূলক আচরণের শিকার হতে হতে সে দেখা গেল ড্রপ আউট হয়ে গেল, সে ছেড়েই দিল। সে বাড়িতে গিয়ে মন খারাপ করলো, বাড়িতে গিয়ে জেদ ধরলো যে আমাকে ভালো ড্রেস না দিলে, সুটেড বুটেড না হলে আমি আর স্কুলে যাব না। কিন্তু তার বাবা মার সামর্থ্য নেই, সেটা তো সম্ভব নয়। এরপরে রিয়েলিটিটা কিন্তু আলাদা। রিয়েলিটি বর্তমান সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হচ্ছে তারা যে একটা অত্যন্ত পরিণত মস্তিষ্ক নিয়ে ভর্তি হচ্ছে তা নয়। তবে অনেকাংশেই বিদ্যালয় বা বিদ্যালয় স্তরের বাচ্চাদের থেকে অনেক বেশি পরিণতি নিয়েই তারা ভর্তি হচ্ছে, যার ফলে এই বিভেদগুলো আর স্কুল কলেজে থাকে না। ড্রেসটা অ্যাকচুয়ালি আমি যে ড্রেসটাতে কমফোর্ট ফিল করি, আমি যেটাতে আরাম অনুভব করি, সেই ধরনের ড্রেসটা পরাই যুক্তিযুক্ত। আমরা পরিও তাই। আমি নিজেই যেমন এখন হাফ প্যান্ট পরে বসে আছি, আমি একটা ক্লাস নিচ্ছি, কিন্তু একটা ক্লাসের মধ্যে আছি, আমি হাফ প্যান্ট পরে আছি। যদি আমার প্যান্ট অবধি দেখা যেত আমি তাহলে হাফ প্যান্ট পরতাম না। কেন? কারণ একটা শালীনতা বলে বিষয় আছে, একটা দৃষ্টি আহ, কটুতার ব্যাপার আছে। আমার আচরণটা বা আমার দ্বারা কেউ অস্বস্তি বোধ করবে, এটাও আমার মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই কারণে যেহেতু আমার প্যান্ট অবধি দেখা যাচ্ছে না, তাই আমি হাফ প্যান্ট পরেই ক্লাসে আছি। এটা আমি বললাম বলেই তোমরা জানতে পারলে, না বললে জানতে পারতে না। তো সেই কারণেই ড্রেস কোডে ফ্রিডম থাকা মানে এই নয় যে যা খুশি ড্রেস পরবে। অবশ্যই সেক্ষেত্রে শালীনতা থাকতে হবে, তাকেও বুঝতে হবে যে দৃষ্টিনন্দন ব্যাপারটাকে, সৌন্দর্য, সৌন্দর্যের বিষয়টাকেও তাকে গুরুত্ব দিতে হবে। সৌন্দর্যটাও আসলে একটা বোধ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো এটা গেল পোশাকের বিষয়ে, আশা করি বোঝাতে পারলাম। আর অর্জুনের ইমোশনাল ইন্টেলিজেন্স যে বিষয়টা, ইমোশনাল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এখন ন্যাচারাল ইন্টেলিজেন্সের থেকেও বেশি
এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপরে গুরুত্ব দেওয়া উচিত। আমরা যে কগনিটিভ ইন্টেলিজেন্স যেটাকে বলি, সেটার থেকেও ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপরে বেশি আমাদের এখন বেশি ফোকাস করা উচিত। কারণ দেখা যাচ্ছে অত্যন্ত মেধাবী, অত্যন্ত ট্যালেন্টেড ছেলেমেয়েরা সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারছে না। সোসাইটিতে মানুষের সাথে ভালো আচরণ করতে পারছে না বা আনসোশ্যাল হয়ে পড়ছে, কিন্তু খুব ট্যালেন্টেড। আচ্ছা, তোমাদের কাছে যদি আমি দুটো এক্সাম্পল রাখি, তোমরা কাকে সাপোর্ট করবে? আমি এটা মানে সবাই মাইক অন করে বলতে পারো। তোমরা ওসামা বিন লাদেনকে সাপোর্ট করবে, নাকি এপিজে আব্দুল কালামকে সাপোর্ট করবে? এপিজে আব্দুল কালাম। আব্দুল কালাম। বাকিরা বলো। আচ্ছা, দুটো আমি অ্যান্সার পেয়ে গেলাম। দুটোর উত্তরই ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম। কেন? আমরা কিন্তু আব্দুল কালামকেও জানি, একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ভারতের রাষ্ট্রপতিও ছিলেন, ভারত রত্নও বটে। পাশাপাশি ওসামা বিন লাদেন কিন্তু একজন মানে শুধু ক্রিমিনাল নন, উনি কিন্তু একজন ভয়ঙ্কর রকমের ট্যালেন্টেড মানুষ, একজন বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার। আমরা কিন্তু সেটা অনেকেই জানি না। কেন জানি না? কারণ তার ওই ট্যালেন্টের থেকে, তার ওই মেধার থেকে তার কৃতকর্মটা বা তার আচরণটা অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। অর্থাৎ তার খারাপ আচরণটা বা খারাপ কৃতকর্মটা তার ট্যালেন্টকে ছাপিয়ে গেছে। আবার ডক্টর এপিজে আব্দুল কালাম, তার ট্যালেন্টটা আমাদের সমাজ ব্যবস্থায় পরিস্ফুট হচ্ছে ভালো কাজের নিরিখে, আর একজনেরটা খারাপ কাজের নিরিখে। তো সেই কারণে আমরা সবসময়, যদিও পৃথিবীতে এই ডেফিনেশনটা দেওয়া খুব মুশকিল যে কোনটা ভালো আর কোনটা খারাপ, না হলে ওসামা বিন লাদেনের ফলোয়ারও তো অনেক, একটা 10,000 মানুষ হলেও তো তাকে সাপোর্ট করতো বা করে। আবার তাহলে এটাই বলছি, মানে ভালো খারাপটাকে একটা নির্দিষ্ট সংজ্ঞায় আবদ্ধ করা খুব মুশকিল। কিন্তু তবুও আমাদের শিক্ষা দিয়ে, আমাদের সচেতনতা দিয়ে আমরা এটাকে আমাদের বুঝতে হবে যে কোনটা সমাজের জন্য হিতকর, কোনটা সমাজের জন্য অহিতকর। তার নিরিখেই আমরা সেই ভালো খারাপটাকে বিচার করি। তো এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের যত বেশি হবে, তত বেশি আমরা সোসাইটিতে অ্যাডজাস্টেবল হতে পারবো, সোসাইটিতে ফ্লেক্সিবল হতে পারবো। বাকি অনেক ক্ষেত্রেই তোমরা নিজেরাও দেখেছো নিজেদের অনেক বন্ধু বান্ধবকে যারা খুব ট্যালেন্টেড, হয়তো মানে অঙ্কে 100 পায়, বা অঙ্কের যে কোনো প্রবলেমকে সলভ করে, ইংরেজির যে কোনো প্রবলেমকে সলভ করে, বা প্রচণ্ড মেধাবী আর কি, ক্লাসে কোনোদিন সেকেন্ড হয় না, কিন্তু দেখবে আনসোশ্যাল, কারোর সাথে ভালো করে কথা বলে না, কারোর সাথে মেশে না, কোথাও যাওয়া আসা করে না, কোনো আত্মীয় পরিজনের সাথে ভালো ব্যবহার করে না, বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। হয়তো দেখা গেল সেই ছেলে বা মেয়ে মানে আহ, একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পরে নিজের বাবা মাকে দেখলো না, আহ, বাবা মায়ের প্রতি একটা তীব্র অবহেলা, অবজ্ঞা এইসব করছে। এইগুলো মানে এগুলো আমি বলবো না তাদেরকে ভালো মানুষ। তো এই আর কি ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা এক ধরনের প্র্যাকটিসও বটে। আমাকে সেই ধরনের নিজের ইমোশনের প্রতি সম্মান দিতে হবে, নিজের ইমোশনকে রেসপেক্ট করতে হবে, যেটাকে সেলফ রেসপেক্ট বলি আমরা। নিজেকে যে রেসপেক্ট দিতে পারে না, সে অন্য কাউকেও রেসপেক্ট দিতে পারবে না। আমার মানে আমার এখন হয়তো
ইমোশনে এরকম একটা বিষয় আসছে, আমার হাসতে ইচ্ছে করছে, আমাকে আমাকে হাসতে হবে। অবশ্যই সেটা স্থান, কাল, পাত্র হিসেব ভেবে বিবেচনা করেই হাসতে হবে। আমার এখন কাঁদতে ইচ্ছে করছে, আমাকে কাঁদতে হবে। আমাকে আমার হয়তো ইচ্ছে করছে যে আমি ওই পথে একটা কুকুর মানে পড়ে আছে অসুস্থ অবস্থায়, আমার তাকে ইচ্ছে করছে যে তাকে সরিয়ে নিয়ে গিয়ে একটা নিরাপদ জায়গায় রেখে দিই। আহ, পরক্ষণে আমার মনে হলো যে লোকে কি ভাববে, এই এই থেকেই আমরা ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়া থেকে পিছিয়ে যাই, নিজের ইমোশনকে রেসপেক্ট দিতে পারি না। তো এই ধরনের প্র্যাকটিসগুলো দরকার আমাদের। যাই হোক, অনেকক্ষণ ধরে প্রায় ২ ঘন্টা ২ ঘন্টা বা ২ ঘন্টার বেশি সময় ধরে আজকের এই আড্ডায় আমরা রয়েছি। যারা এখনো অবধি রয়েছো বা রয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের পরবর্তী বৈঠকির সময় ঘোষণা করে আজকের এই পর্ব শেষ করব। আমাদের পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ২৬শে জুলাই সন্ধ্যে ৭টা থেকে। ঠিক রবিবার এই সময়ই আমাদের সঙ্গে থাকবেন আলোচক হিসেবে ডক্টর প্রিয়াঙ্কা দত্ত, সহকারী অধ্যাপক, শিক্ষা বিজ্ঞান বিভাগ, আচার্য বজেন্দ্রনাথ শীল কলেজ, কোচবিহার, পশ্চিমবঙ্গ। আহ, কি বিষয় নিয়ে বলবেন এখনো সেটা নিশ্চিত হয়নি, অবশ্যই সেটা আমরা জানিয়ে দেবো আমাদের যে গ্রুপগুলো আছে। সকলেই সঙ্গে থেকেও বৈঠকের এই আলোচনা সভাগুলোতে যোগ দিও এবং নিরন্তর শিক্ষা চর্চার মধ্যে থেকেও, এই প্রত্যাশা রেখে শুভরাত্রি জানিয়ে আজকের এই ১৮৬তম পর্ব শেষ করছি এখানেই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।